আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি খুবই দুঃখিত, আমরা 10 মিনিট সময় নষ্ট করলাম। আচ্ছা দেখেন, আজকে আমি আপনাদের এখান থেকে করাবো হচ্ছে 156 থেকে। হ্যাঁ, আমাদের র্যান্ডম প্রবলেমস চলছে। এটা লেকচার বুকে নাই, র্যান্ডম প্রবলেমসের শিটটা আপনারা পরশুদিন পেয়ে যাবেন। কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর হয়তো 15-20টা অঙ্ক অ্যাড করলেই শেষ। আচ্ছা, আর এই শতকরা চ্যাপ্টারে অনেক ক্লাস হচ্ছে, হয়তো আজকে ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, আর পরশুদিন ক্লাস হবে। এই 3 দিনেই ক্লাস শেষ হয়ে যাবে শতকরা, আশা করছি। মানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর শতকরার মতো এত বড় চ্যাপ্টার আর নাই। লাভ ক্ষতিতে হয়তো 14-15টা ক্লাস হবে, আর বাকি চ্যাপ্টারগুলো সব দেখবেন যে 8টা-9টা ক্লাস হয়ে প্রত্যেকটা টপিক শেষ হবে। হ্যাঁ, তবে ক্লাসগুলো এবার এমনভাবে করাচ্ছি যে এই ক্লাসের বাইরে আপনাকে আর একটা কিছুই পড়তে হবে না, শুধু এই ক্লাসের পড়াই আপনি বারবার রিভিশন দিবেন। ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন আশা করছি। তো আমি ক্লাস শুরু করে দিব। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কি কমেন্ট কেউ করছেন নাকি করেন নাই? হ্যাঁ, ক্লিয়ার আছে কিনা বলেন। আচ্ছা, 156 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন। 156 নম্বর কোশ্চেনে বলছে কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন। মানে কোন একটা স্কুল, খেয়াল করেন প্লিজ, কোন একটা স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1800 জন। তাহলে এই 1800 জন কি? এই 1800 জন হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে? এবার বলছে কিছুদিন পর 4% ছাত্র অন্য জায়গায় চলে গেল। কিছুদিন পর 4% ছাত্র, মানে ছাত্রদের মধ্যে 4% অন্য জায়গায়, অন্য স্কুলে চলে গেছে। ঠিক আছে? এবং আরো 5% নতুন ছাত্রী ভর্তি হলো। 5% নতুন ছাত্রী ভর্তি হয়েছে। তার মানে 4% ছাত্র চলে গেছে, 5% নতুন ছাত্রী ভর্তি হয়েছে। ভালো কথা। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। কি বাড়লো? ব্যাপার না, ছাত্রী বাড়ছে, মোট ছাত্রীর সংখ্যা 2% বাড়ছে। বর্তমানে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? খেয়াল করেন, আমাকে বলেন, এই যে 4% ছাত্র চলে গেছে এবং 5% নতুন ছাত্রী এসে ভর্তি হয়েছে, এই অঙ্কের উপর এর কোনো ইফেক্ট নাই। কেন নাই? কারণ কোশ্চেনে বলে দিছে লাস্টে যে 2%, এর ফলে 2% ছাত্রী বাড়ছে। তার মানে মোটের উপর 2% ছাত্রী বাড়ছে, আর কিচ্ছু হয়নি, 2% ছাত্রী বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রী না, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বাড়ছে। তার মানে 4% ছাত্র চলে গেছে, 5% ছাত্রী নতুন করে আসছে। তারপরে কিছু চলে গেছে, কিছু আসছে, এর ফলে তাও বাড়ছে, ছাত্রছাত্রী 2% বাড়ছে। এই যে 2% ছাত্রছাত্রী বাড়ছে, এটা কার 2%? ওই যে শুরুতে যে 1800 জন ছিল না, ওই 1800 জনের 2% হচ্ছে বৃদ্ধি পাইছে। তাইলে বলছে বর্তমান শিক্ষা, ওই স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা যদি আপনি বের করতে যান, তাহলে আগে যে 1800 জন ছিল এটা তো থাকবেই। খেয়াল করেন, এই যে 1800 জন ছিল এটা তো থাকবেই, আর এর সাথে যুক্ত হবে নতুন যতজন বৃদ্ধি পাইছে, তাই না? নতুন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 2%। কার 2%? এই 1800 2%। এখন 1800 2% কত হয়? 1800 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। এই দুইটা শূন্য ক্যান্সেল, 18 দুগুণে 36 জন। তার মানে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 2% বাড়ছে, মানে আসলে 36 জন বৃদ্ধি পাইছে। তার মানে কিছু ছাত্র চলে গেছে, কিছু ছাত্রী আসছে, এর ফলে আসা যাওয়ার ফলে 36 জন বৃদ্ধি পাইছে। তাহলে মোট কত হবে? আগে ছিল 1800 জন, আর এই যে 36 জন বৃদ্ধি পাইছে। তাহলে অতএব বর্তমান শিক্ষার্থী 1800 প্লাস 36 ইজ ইকুয়াল টু 1836। খুবই সিম্পল একটা কোশ্চেন। অনেকে এই ডেটা দুইটা দেখে অনেক ভয় পাবে যে এই যে 4% ছাত্র গেল, 5% ছাত্রী আসলো, এগুলোর কি কোনো ইফেক্ট নাই? কোনো ইফেক্ট নাই। কেন? কারণ আমার কোশ্চেন এসেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বর্তমান।
তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা আগে 1800 জন ছিল, সেটা তো আছেই, আর 2% বাড়ছে। কার 2%? এই 1800 2%। ব্যাস 1800 2% বের করে ওর সাথে যোগ করে দিলে হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল, একেবারেই সিম্পল। ওকে, নেক্সট। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, ইন এ বক্স 40% অফ দ্য পেনস আর রেড। তার মানে কোনো একটা বক্সের মধ্যে পেন আছে, কলম আছে। দেখেন, কোনো একটা বক্সের মধ্যে কি আছে? কলম আছে, যে কলম। তার মধ্যে 40%, মানে ওর মধ্যে যতগুলো কলম আছে তার মধ্যে 40% কলম হচ্ছে কি? রেড, মানে লাল কলম। ইফ হাফ অফ দ্য রেড পেন্স আর রিমুভড, যদি হাফ অফ দ্য রেড পেন্স, মানে ওই বক্সের মধ্যে যতগুলো রেড পেন আছে তার মধ্যে থেকে অর্ধেক সংখ্যক রেড পেন মানে লাল কলম যদি সরিয়ে ফেলা হয়, দ্য পার্সেন্টেজ অফ দ্য রেড পেন্স ইন দ্য বক্স উইল বি। তাহলে রেড পেন্সের মানে বক্সের মধ্যে এখন লাল কলমের পার্সেন্টেজ কত হবে? ঠিক আছে, যেহেতু শতকরায় দেওয়া আছে তাহলে আমি ধরে নিব যে বক্সের মধ্যে 100টা কলম আছে। এদিকে তাকান, শতকরায় যেহেতু বলছে এই জন্য ধরে নিচ্ছি বক্সের মধ্যে কতটা কলম আছে? 100টা কলম আছে। তার মধ্যে 40%, 100টার 40% মানে 40, তাহলে 40টা হচ্ছে রেড, তাহলে এই আর হচ্ছে রেড। রেড কয়টা? 40। আর বাকিগুলা কেমন? 40% রেড মানে লাল, তাহলে বাকিগুলা কেমন? কালো। বলা নাই যেহেতু, তার মানে আমরা ধরবো কালো হতে পারে, নীল হতে পারে, তাই না? তার মানে আদার্স হচ্ছে কত? 60। কেন? কারণ 100টার মধ্যে 40টা লাল হয়ে অন্য কালারের কি আছে? 60টা আছে। ঠিক আছে, এখন বলছে যে ইফ হাফ অফ দ্য রেড পেন্স আর রিমুভড ফ্রম দ্য বক্স। তার মানে এই যে রেড এর মধ্যে যে 100টা কলম আছে, এদিকে তাকান, এই যে বক্স, এই বাক্সের মধ্যে যে 100টা কলম আছে, এই 100টা কলম থেকে এখন হাফ অফ দ্য রেড পেন্স সরাই ফেলবো। রেড পেন ছিল 40টা, তো 40টার হাফ কয়টা? 20টা। তার মানে এই বাক্স থেকে এখন আমি 20টা লাল কলম সরাই ফেলবো। মনোযোগ দেন, যে কোনো কলম না, শুধু 20টা লাল কলম সরাই ফেলবো। তাহলে আপনারা আমাকে বলেন, যদি আমি 20টা লাল কলম সরাই ফেলি, যে 20টা লাল কলম যদি আমি সরাই ফেলি, তাহলে বাক্সের মধ্যে লাল কলমের সংখ্যা কয়টা হবে? এই যে এটা নতুন, এটা হচ্ছে নতুন, মানে এখান থেকে 20টা কলম সরানোর ফলে বাক্স থেকে 20টা লাল কলম সরাই ফেললে বাক্সের মধ্যে লাল কলমের সংখ্যা হবে এখন এই 40টা থেকে 20টা বাদ দিলে 20টা। হ্যাঁ, আদার্স কলম কয়টা? আদার্স কলম কিন্তু সরাইনি, তার মানে আদার্স কিন্তু 60টাই আছে। এখন বাক্সের মধ্যে মোট কয়টা কলম? 60টা আর 20টা, 80টা। এখন কিন্তু কলম আছে বাক্সের মধ্যে 80টা, কারণ আমি যখন লাল কলম 20টা সরাইছি, তার মানে তো ওই বাক্সের মধ্য থেকেই তো 20টা কলম সরে গেছে। তাহলে বাক্সের মধ্যে 100টা ছিল, তাহলে এখান থেকে 20টা লাল চলে যাওয়া মানে তো 100টা থেকেও 20টা কমে যাবে। তার মানে বাক্সের মধ্যে এখন মোট আছে কলম 80টা, তার মধ্যে হচ্ছে 20টা লাল। এখন বলছে যে এই যে অর্ধেক সংখ্যক লাল কলম সরাই ফেলছি, সরাই ফেলার পরে বাক্সের মধ্যে এখন শতকরা কতগুলো লাল আছে? এখন বলেন কিসের শতকরা চাইছে? বাক্সের মধ্যে লাল কলম কয়টা আছে সেই লাল কলমের শতকরা। তাহলে যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, তাহলে লাল কলমের শতকরা চাইছে, তাই লাল কলম উপরে। লাল কলমের সংখ্যা কত বাক্সের মধ্যে? 20টা সরাই ফেলার পরে এই যে 20টা, তাই 20 যাবে উপরে। এটা বের করতে হবে কার সাপেক্ষে? মোট কলমের সাপেক্ষে। এখানে ভুল করেন না, মোট কলম কিন্তু এখন 100 নাই, মোট কলম এখন 80টা। কেন? কারণ 20টা কলম তো আমি সরাই ফেলছি, তাহলে মোট কলম 80টা। তাহলে মোট কলম নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। খুবই সিম্পল, এটা দিয়ে যাবে 4 বার, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। একেবারেই সিম্পল কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট। বুঝছেন কিনা বলেন? এখানে কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। ধরে নিচ্ছি যে বাক্সের মধ্যে 100টা কলম ছিল, তার মধ্যে 40টা ছিল লাল, তাহলে আদার্স ছিল হচ্ছে 60টা। এবার বাক্স থেকে 20টা লাল কলম সরাই ফেললে পরে লাল কলমের সংখ্যা হয়ে যাবে 40টা থেকে 20টা বাদ দিয়ে 20টা, আর আদার্স কলম তো সরাইনি, তার মানে আদার্স কলম 60টাই আছে। তাহলে এখন বাক্সের মধ্যে মোট কলম কয়টা? 60 আর এই 20 কয়টা? 80টা। তাহলে এখন আমাদের বের করতে বলছে বাক্সের মধ্যে শতকরা কতটি কলম লাল। তাহলে আমি কিসের শতকরা চাইছে? লাল কলমের শতকরা। যার শতকরা চাই সেটা উপরে, যেহেতু লাল কলমের শতকরা চাইছে তাই লাল কলম উপরে, মানে 20টা উপরে। আর এটা বের করতে হবে কিসের সাপেক্ষে? মোট কলমের সাপেক্ষে। আর 20টা লাল কলম সরানোর পরে মোট কলম হচ্ছে 80টা, তাই 80টা মোট কলম নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার কিনা বলেন? ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? এ ফুটবল টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60। দেখেন, এ ফুটবল টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেড। আচ্ছা, তার মানে একটা ফুটবল টিম 40টা খেলা জিতছে আউট অফ 60 প্লেড মানে কি জানেন? প্লেড মানে তারা অলরেডি খেলছে। তার মানে আউট অফ 60 প্লেড মানে হচ্ছে তারা অলরেডি 60টা খেলা খেলছে। সেই যে 60টা খেলা খেলছে, সেই যে 60টা খেলা অলরেডি খেলা হয়ে গেছে, সেই 60টার মধ্যে 40টা যাচ্ছে। এমন না যে মোট গেম 40টা, তার মধ্যে মোট গেম 60টা, তার মধ্যে 40টা যাচ্ছে, এমন না। তারা 60টা খেলে ফেলছে। ওই যে
আউট অফ 60 প্লেড, মানে 60টা গেম খেলে ফেলছে, সেই খেলে ফেলা 60টার মধ্যে 40টা জিতছে, ভালো কথা। ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, তার মানে এদের এখন ওই টিমটার এখনো 32টা গেম বাকি আছে খেলা হতে, মানে আরো 32টা তারা খেলতে পারবে। বলছে হাউ মেনি অফ দোজ মাস্ট দ্য টিম উইন টু মেক ইট 75% উইন ফর দ্য সিজন। এই সিজনে তাদের উইন রেকর্ড জয়ের রেকর্ড যদি 75% করতে হয়, তাহলে এই যে 32টা গেম বাকি আছে, এই 32টা গেমের মধ্যে তাদেরকে কয়টা গেম জিততে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মোট গেম কয়টা আগে সেটা বের করি, মানে এই টুর্নামেন্টে মোট গেম কয়টা বা এই সিজনে মোট গেম কয়টা। দেখেন 60টা তারা অলরেডি খেলছে আর 32টা খেলা বাকি আছে, তাহলে মোট গেমের সংখ্যা কত? এই যে টোটাল গেম ওই 60টা খেলে ফেলছে আর 32টা খেলায় বাকি আছে, তার মানে 92টা, তার মানে টোটাল গেম হচ্ছে 92টা। এখন তাদেরকে কি করতে হবে? এই যে 75% গেম জিততে হবে। আচ্ছা 75% গেম জিততে হবে কার মধ্যে? মানে মোট যে গেম আছে সেই মোট গেমের 75% গেম জিততে হবে। তা মোট গেম তো 92টা, তার মানে 92টার 75% জিততে হবে। তাহলে জিততে হবে ইকুয়াল টু এই 92 এর মানে গুণ 75%, মানে 75/100। ঠিক আছে, দেখেন 5 দিয়ে 25 দিয়ে কাটেন, 25 দিয়ে কাটলে এটা যাবে 4 বার, 25 দিয়ে এটা কাটলে যাবে 3 বার। এবার 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, থাকলো 1, 1 পরে 2 12, 3 4 12। তো 3 গুণ 23, খেয়াল করছেন? এই 3 গুণ 23, 3 20 60 আর 3 3 9, 3 23 69। তার মানে সোজা কথা, তাদেরকে যদি 75% জয়ের রেকর্ড করতে হয়, তাহলে টোটাল যে 92টা গেম এর মধ্যে 69টা জিততে হবে। বুঝছেন কিনা বলেন? তার মধ্যে তারা অলরেডি 40টা খেলা হয়েছে এবং 60টা গেম খেলা হয়েছে, তার মধ্যে 40টা গেম তারা জিতছে, কিন্তু তাদেরকে 75% উইনের রেকর্ড করতে হলে তাদেরকে 69টা গেম জিততে হবে। তাহলে 69টা গেম যে তাদেরকে জিততে হবে, তাহলে আমাকে বলেন 40টা অলরেডি জিতছে, তাহলে আর কয়টা লাগবে 69টা হতে? এই 69 থেকে 40টা বাদ দেন, তার মানে 69 মাইনাস 40, তাহলে কয়টা হচ্ছে? 69 মাইনাস 40 হচ্ছে 29টা। তাহলে তাদেরকে আরো 29টা গেম জিততে হবে। তার মানে এই যে 32টা গেম বাকি ছিল না, ওই বাকি 32টা গেমের মধ্যে তাদেরকে 29টা গেম জিততে হবে। সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার দেখেন নেক্সট ওই সেম কোশ্চেন। ওখানে ছিল হচ্ছে ফুটবল, এখানে হচ্ছে ক্রিকেট। এ ক্রিকেট টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেড। তার মানে একটা ক্রিকেট টিম 60টা গেম খেলে ফেলছে, তার মধ্যে তারা 40টা গেম জিতছে। ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, এর এখনো 32টা গেম খেলা বাকি আছে। হাউ মেনি অফ দোজ মানে হাউ মেনি অফ দিস মানে এই যে 32টা না, এই দিস দ্বারা এই 32টাকে বোঝাচ্ছে। হ্যাঁ, হাউ মেনি অফ দিস মানে এই 32টার মধ্যে কতগুলো মাস্ট দ্য টিম উইন, ওই টিমকে অবশ্যই জিততে হবে টু মেক ইট রেকর্ড 70% উইন ফর দ্য সিজন। মানে এই সিজনের জন্য রেকর্ড 70% উইনের রেকর্ড যদি তারা করতে চায়, তাহলে এই যে বাকি যে 32টা আছে এর মধ্যে কয়টা জিততে হবে শোনেন। তাহলে আগে আমরা দেখবো যে এই খেলায় মোট, এই টুর্নামেন্টে এই সিজনে মোট খেলা কয়টা। তাহলে 60টা গেম তারা খেলে ফেলছে আর 32টা বাকি আছে, তাহলে টোটাল গেম কয়টা? টোটাল গেম হচ্ছে 60 প্লাস 32, তার মানে 92। এই যে 92টা গেম, এই 92টা গেমের 70% তাকে জিততে হবে। তাহলে জিততে হবে কয়টা? 92 এর 70%। 92 এর মানে গুণ 70%, মানে 70 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা। দেখেন আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা যাবে হচ্ছে 5 বার। আচ্ছা 2 দিয়ে কাটার দরকার নেই, তাহলে তো কাটাকাটি হচ্ছে না। আচ্ছা রেখে দেন, এভাবে রেখে দেন, 10 থাক। 7 দিয়ে গুণ করেন, 7 দুগুণী 14, 4 হাতে 1, 7 9 63 আর 1 64, আর নিচে কত? 10। এটাকে 10 দিয়ে ভাগ করলে 64.4। এখন 64.4, তার মানে তাকে 70% উইন রেকর্ড যদি রাখতে হয়, তাহলে 64.4টা গেম জিততে হবে। এটা তো খুবই একটা ঝামেলাপূর্ণ কথা। 64.4 গেম, এটা এরকম গেম কি জেতা সম্ভব? হয় 64টা জিতবে, না হলে 65টা জিতবে। 64.4টা গেম তো জেতা সম্ভব না, তাহলে হয় 64টা না হলে 65টা। কিন্তু রেকর্ড 70% উইন। আচ্ছা ওরা যদি 71% জেতে, তাতে সমস্যা নাই। যেহেতু গেমের সংখ্যা ফ্র্যাকশন চলে আসছে, তাহলে আপনাকে এই 64টা না নিয়ে 64 ঠিক পরবর্তী, মানে অ্যাপ্রক্সিমেটলি 65টা গেম নিয়ে কাজ করতে হবে। তার মানে 65টা, যেহেতু গেম ফ্র্যাকশনে নেওয়া যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? কিন্তু অনেকে বলবে যে ভাই এটা 64.4, আমরা জানি দশমিকের পরে যদি
5-এর থেকে কম থাকে তাহলে এখানে ওইটা বাদ দিয়ে দিই। ভাই এখানে তো এই 0.4 বাদ দিলে তো জিনিসটা 70%-এর নিচে নেমে যাচ্ছে, কিন্তু রেকর্ড 70% উইন, তাহলে 70% যদি বেশি হয় তাতে সমস্যা নেই তো, তাই না? তার মানে এখানে আপনি বাদ দিতে পারবেন না, তার মানে আপনি 64.4 মানে 65টা গেম জিততে হবে, এটা ধরে নিয়ে অঙ্কটা করতে হবে, কিছু করার নাই। বুঝছেন কি? এরকম যদি সিচুয়েশন ফেস করেন সেক্ষেত্রে আপনাকে গেমের সংখ্যা ফ্র্যাকশন আসলে অবশ্যই কি করতে হবে, মানে এক যোগ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 65টা গেম জিততে হবে, তাহলে টোটাল জিততে হবে কয়টা? 65টা। তার মধ্যে অলরেডি 40টা জিতছে, তাহলে আর জিততে হবে কয়টা? ওই যে টোটাল 65টা জিততে হবে, এখান থেকে এই 40টা গেম যেহেতু জিতছে এটা বাদ দিয়ে দেন, তার মানে তাকে আর 25টা গেম জিততে হবে। বুঝছেন কিনা বলেন তো? এখানে ব্যাপারটা কি বুঝছেন? এই আমি যে কাজটা করলাম এটা কি বুঝছেন? জি রানা মল্লিক, আপনি বলছেন 64টা জিতলে পারে 70% হবে না। ইয়েস, আমরা 64.4 হলে 70% হয়, তাহলে 0.4 বাদ দিয়ে যদি 64% নেই, মানে 64টা গেম নেই, তাহলে তো 70% উইন থাকছে না, 70-এর নিচে নেমে যাচ্ছে। কিন্তু বলছে রেকর্ড 70% উইন, তো 70% উইন, তার চেয়ে বেশি জিতলে তো সমস্যা নাই, কোচ তো খুশি হবে বা টিম ম্যানেজমেন্ট তো খুশি হবে, তাই 70 বা 70-এর চেয়ে উপরে ফ্র্যাকশন আসলে এই 64কে পূর্ণ করে নেবেন। ওকে, ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? এই জায়গায় আর 64 লাগাই দেন না। নেক্সট, একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান। আচ্ছা, একটা নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচনে দুইজন প্রার্থী, একজনের নাম হচ্ছে জামান, একজনের নাম হচ্ছে নোমান, প্রতিদ্বন্দ্বিতা করলো। এই জামান এবং নোমান এরা দুজন হচ্ছে কম্পিটিটর, ঠিক আছে? জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% ভোট পেল, জামান পাইছে 40% ভোট, নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। নোমান জামানের চেয়ে 298 ভোট নির্বাচনে বেশি পেয়ে জয়লাভ করলো। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল, মানে মোট ভোটারের সংখ্যা চাইছে। আমি ধরে নিচ্ছি যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি যে 100 জন ভোটার ভোট দিছিল। তার মধ্যে কি হয়েছে, নির্বাচনে প্রদত্ত ভোটের এই যে জামান পাইছে 40%, তাহলে জামানকে আমি যে দ্বারা প্রকাশ করলাম, এটা পাইলো 40%। এখানে যেহেতু দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে, তাহলে 40% ভোট পাইছে, হ্যাঁ, তাহলে 100 ভোটের 40% মানে 40টা ভোট, তাহলে দুইজন প্রার্থীর মধ্যে তাহলে 100 ভোটের 40টা যদি জামান পায়, তাহলে বাকিগুলা কে পাইছে? নোমান পাইছে। তাহলে নোমান কয়টা পাইছে? নোমান এটা বলা নাই, বুঝে নিতে হবে। এই 100টা থেকে এই 40টা বাদ দেন, তার মানে 60টা বা 40%, ও পাইছে 60%, ব্যাস। এই যে টোটাল ভোট 100%, জামান পাইছে 40%, নোমান পাইছে 60%, ব্যাস। এইবার বলছে নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পায়, নির্বাচিত হয়। তার মানে এই যে 298 ভোট, এটা কি? এই 298 ভোট হচ্ছে এই নোমান আর জামানের ভোটের পার্থক্য। তা নোমানের ভোট হচ্ছে 60% আর জামানের ভোট হচ্ছে 40%, তার মানে এই দুজনের ভোটের পার্থক্য, মানে এই 60% মাইনাস 40%। তাহলে প্রশ্ন মতে 60% মাইনাস 40% ইজ ইকুয়াল টু ওই যে 298, ঠিক আছে না? এবার 60% থেকে 40% গেলে কত? 20% ইজ ইকুয়াল টু 298। তাহলে অতএব 1% ইকুয়াল টু কত? 298 ডিভাইডেড বাই 20। এখন যেহেতু মোট ভোটের সংখ্যা চাইছে, তার মানে 100% ভোট চাইছে। মোট ভোট মানে 100%, তার মানে 100% ভ্যালু বের করতে হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 298 ইন্টু 100, নিচে হচ্ছে 20। এই 0 0 কাটা, 5 2 10, এই 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। দেখেন 5 8 40 এর 0 হাতে 4, 5 9 45 আর 4 49 হাতে 4, 5 2 10 আর 4 14, 1490 ভোট। তার মানে টোটাল ভোটের সংখ্যা ছিল 1490। এ নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? খুবই সিম্পল কোশ্চেন বাট ইম্পর্টেন্ট। ক্লাস শেষে আরেকবার দেখবেন একটু, হ্যাঁ। নেক্সট, in an election a candidate who gets 84% of the votes is elected by a majority of 476 votes. What is the total number of votes polled? In an election a candidate who gets 84% of the votes is elected by a majority of 476. তার মানে হচ্ছে একটা ইলেকশনে একজন ক্যান্ডিডেট কত? 84% ভোট পাইছে। তাহলে ধরে নিচ্ছি 100% ভোট, এই 100% ভোটের মধ্যে 84% পাইছে হচ্ছে ওই লোক, আর বাকি ভোট কে পাইছে? অন্যরা পাইছে। বাকি ভোট পাইছে অন্যরা, হ্যাঁ। তাইলে বলে বাকি থাকতেছে কয় পার্সেন্ট বলেন? 100 থেকে 84 বাদ দেন, 100 মাইনাস 84 মানে 16%। এই যে, এবং ইলেক্টেড বাই মানে নির্বাচিত হয়েছে মেজরিটি অফ 476 ভোটস, তার মানে হচ্ছে এবং নির্বাচিত হয়েছে 476 ভোটের ব্যবধানে।
এত ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। এই যে বাই এ মেজরিটি অফ এত ভোট, মানে এত ভোট বেশি পেয়ে, এত ভোট কি হয়েছে, এত ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। তার মানে সে ভোট পাইছে এত, অন্য প্রার্থী পাইছে এত, অন্য প্রার্থী পাইছে এত, এবং সে এত ভোট বেশি পাইছে। এই যে ইলেক্টেড বাই এ মেজরিটি অফ এত ভোটস, বাই মেজরিটি অফ মানে এত ভোট বেশি পাইছে, বুঝছেন? তার মানে এই যে তার ভোট আর এই যে অন্য যে প্রার্থীর ভোট, এই দুটা ভোটের পার্থক্য হচ্ছে 476। তাহলে এইটা বিয়োগ এইটা, তার মানে 84% মাইনাস 16% ইজ ইকুয়াল টু 476। তাহলে 84 থেকে 16 বিয়োগ করেন, তাহলে 6 থেকে 14 8 2 6, 68% ইজ ইকুয়াল টু 476। তাহলে যেহেতু বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, তার মানে টোটাল নাম্বার অফ ভোট চাইছে। টোটাল নাম্বার অফ ভোট মানে কি 100%। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 476 ডিভাইডেড বাই 84, অতএব 100% ইজ ইকুয়াল টু 476 ডিভাইডেড বাই 84 ইন্টু হচ্ছে 100। দেখেন গুণ করা যায়, ভাগ করা, এটা 4 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে কাটবে, 4 দিয়ে এটা যাবে 4 21 84, 4 21 84, 4 25 100, এই 21 দিয়ে এটা কাটা যাবে, 21 দিয়ে 47 এর মধ্যে যাবে দুইবার, 21 দুগুণী 42, 21 দুগুণী 42 থাকলো কত, থাকলো 5, 5 এর পরে কত 6 56, 4 21 84, 4 25 100, মশিউর খান। তাহলে এতক্ষণ কি বুঝলাম, এখানে কোথায় ভুল হচ্ছে, 68, ওহো এদিকে 68 যা 84 দিয়ে দিচ্ছি, সরি 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 সরি। তাহলে 1% ইজ ইকুয়াল টু 476 ডিভাইডেড বাই 68, অতএব 100% ইজ ইকুয়াল টু 476 ডিভাইডেড বাই 68 ইন্টু হচ্ছে 100। এটা 4 দিয়ে কাটা যায়, দেখেন 4 17 হচ্ছে 68, 4 25 100, 17 দিয়ে কাটা যাবে, 17 দুগুণী কত 34, 3 17 51, তাহলে 17 দুগুণী 34, 47 থেকে 34 গেলে কত থাকে, 47 থেকে 34 গেলে থাকতে যাচ্ছে 47 থেকে 34, তাহলে 13, আর 13 পরে 6 136। এখন 136 17 বার, 17 দিয়ে কয়বার যাবে, আমি দেখতে পাচ্ছি এটা 9 বার যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ কি এই 7 কে 9 দিয়ে গুণ করলে 7 9 63 না, 9 বার যাবে না, 8 বার যাওয়ার সম্ভাবনা বেশি। কেন, কারণ 7 কে 8 দিয়ে গুণ করলে 6 হয়, 56 6 হয়, 27 56 6 হাতে কত 5, 7 থেকে 7 আর 5 12, 17 দুগুণী 34, 34 থেকে এটা 13, 5 7 6 7 7 8, 27 56 6 হাতে 5, 8 8 5 13, ঠিকই তো আছে, 27 56 6 হাতে 5, 8 8 5 13, ঠিক আছে, এটা 8 বার যাবে, এটা দিয়ে 8 বার যাবে। তার মানে 17 দিয়ে যদি কাটি, 17 দুগুণী 34, 47 থেকে 34 গেলে থাকে 13, 13 পরে 6 136, 136 কে 17 দিয়ে যাবে 8 বার, তার মানে এখানে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা এবার এই 25 আর 28 গুণ করতে হবে, তাহলে 28 ইন্টু হচ্ছে 25। এখন 25 দিয়ে যদি 8 কে গুণ করেন কত হবে, দেখেন 25 দিয়ে 8 দিয়ে 200, কিন্তু যদি সরাসরি না পারেন এই 8 কে 2 ভাগে ভাগ করেন, 8 কে 4 4 4 2 ভাগে ভাগ করেন, 4 25 100 আর 4 25 100, মানে 8 25 200, 200 শূন্য হাতে 20, 25 দিনে 50 আর 20 কত, 50 আর 20 70, তার মানে হচ্ছে 700 জন, তার মানে 100% ভোট মানে 700 জন, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। আচ্ছা বুঝছো এখানে, ঠিক আছে 68। আচ্ছা 61 নাম্বার কোশ্চেনে কি প্রবলেম ফেস করতেছেন বলেন তো, 61 তে কি বোঝেন নাই একটু কাইন্ডলি বলেন, সরি 60 কি বোঝেন নাই, এই 60 নাম্বার প্রশ্নে কি বোঝেন নাই একটু বলেন তো, 160 কি বোঝেন নাই, 160 তো জামান এবং নোমান দুইজন প্রার্থী, জামান পাইছে 40% ভোট, তাহলে জামান 40%, তাহলে বাকি 60% পাইছে নোমান। এখন নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পাইছে, তাহলে 298 কি, 298 হচ্ছে নোমান এবং জামানের ভোটের পার্থক্য, তা নোমানের ভোট মানে 60%, জামানের ভোট মানে 40%, তাহলে এই 60% আর 40% এর পার্থক্য 298, তাই লিখছি 60% মাইনাস 40% ইজ ইকুয়াল টু 298, সেখান থেকে সলভ করছি, ঠিক আছে।
নেক্সট দেখেন, ইন এ কান্ট্রি 60% অফ দ্য মেল সিটিজেন and 70% of the female citizen are eligible to vote. 70% of male citizens eligible to vote voted and 60% of female citizens eligible to vote voted. What fraction of the citizens voted during the election? আচ্ছা, এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে পুরুষ এবং মহিলাকে কিন্তু আলাদা আলাদা চিন্তা করতে হবে। দেখেন এখানে দেখেন, ইন এ কান্ট্রি 60% অফ দ্য মেল সিটিজেন এলিজিবল টু ভোট, তার মানে এর মধ্যে যতগুলো মেল সিটিজেন আছে মানে পুরুষ আছে, সেই পুরুষদের মধ্যে 60% ভোট দেওয়ার যোগ্য। তার মানে এরকম না যে এখানে যে মোট জনসংখ্যা আছে সেই জনসংখ্যার 60% না, এখানে যতজন পুরুষ আছে সেই পুরুষগুলোর 60%। এই জন্য আপনাকে আবার 70% অফ দ্য ফিমেল সিটিজেন আর এলিজিবল টু ভোট, তাহলে ফিমেল সিটিজেন যত আছে তাদের মধ্যে 70% ভোট দিতে পারে। তার মানে আপনাকে মেল ফিমেলকে আলাদাভাবে চিন্তা করতে হবে। এখানে আমরা মেল লিখলাম, এই যে মেল, হ্যাঁ, আর এখানে লিখলাম হচ্ছে ফিমেল। আমি ধরে নিলাম যে মেল সিটিজেন হচ্ছে 100 জন আছে, এই 100 জন মেল সিটিজেনের মধ্যে 60 জন ভোট দিতে পারে। এই যে ভোট দেয়, এই যে ভিতে ভোট দেয় কতজন, 60 জন, আর ভোট দেয় না কতজন, 40 জন, ওটার দরকার নেই আমাদের। এই যে 100 জন মেল সিটিজেন আছে, এবার এখানে আমি ধরে নিলাম 100 জন ফিমেল সিটিজেন আছে, ওর মধ্যে 100 জন ফিমেল সিটিজেন আছে। এখন মেল ফিমেলকে আলাদা আলাদা করে 100 চিন্তা করে নিতে হচ্ছে কেন? কারণ এখানে টোটাল জনসংখ্যার 60% বলা নাই, বলছে এর মধ্যে যতজন মেল আছে তার 60%। তাহলে মেল যদি 100 হয় তাহলে 100-র 60 জন হচ্ছে ভোট দিতে যোগ্য। ফিমেল যদি 100 থাকে তার মধ্যে 70 জন ভোট দেয়, এই যে 70 জন হচ্ছে ভোট দেয়, ফিমেলদের মধ্যে 70 জন ভোট দেয়। তাহলে আপনারা আমাকে বলেন, এইবার বলছে খেয়াল করেন প্লিজ, ভোট দেয় না, ভোট দেওয়ার যোগ্য এই 60 জন ভোট দেওয়ার যোগ্য, এই 70 জন ভোট দেওয়ার যোগ্য। এইবার বলছে 70% অফ দ্য মেল সিটিজেন এলিজিবল টু ভোট ভোটেড। এই এলিজিবল টু ভোট এরপর একটু দাঁড়াতে হবে, এদিকে তাকান, এরপর একটু দাঁড়াতে হবে, আগে বুঝেন, বাংলা না বুঝলে সমস্যা। বলছে 70% অফ দ্য মেল সিটিজেন্স এলিজিবল টু ভোট, মানে মেল সিটিজেনদের মধ্যে যারা ভোট দিতে এলিজিবল তাদের 70% ভোটেড। তার মানে ভোটেড মানে ভোট দিয়েছে, মানে বিষয়টা হলো এরকম যে মেল সিটিজেনদের মধ্যে যারা যোগ্য ভোট দেওয়ার তাদের 70% ভোট দিছে। বিষয়টা এরকম, মানে 70% অফ দ্য মেল সিটিজেন্স এলিজিবল টু ভোট ভোটেড, মানে মেল সিটিজেনদের মধ্যে যারা এলিজিবল ভোট দিতে এলিজিবল তাদের মধ্যে 70% ভোট দিছে। এবার বলছে 60% অফ দ্য ফিমেল সিটিজেন্স এলিজিবল টু ভোট ভোটেড, তার মানে ফিমেল সিটিজেনদের মধ্যে যারা এলিজিবল ভোট দিতে এলিজিবল তাদের 60% ভোট দিছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড ডিউরিং দ্য ইলেকশন? এবার তাকান, খুবই সিম্পল। তার মানে এই যে 100 জন মেল পার্সন ছিল, তাকান 100 জন মেল পার্সন ছিল, তার মধ্যে 60 জন ভোট দিতে পারে, এই 60 জন ভোট দেওয়ার যোগ্য। কিন্তু এই 60 জনই ভোট দিতে আসেনি, এই 60 জনের মধ্যে খেয়াল করেন, এই যে 70% অফ দ্য মেল সিটিজেন্স এলিজিবল টু ভোট ভোটেড, তার মানে মেল সিটিজেনদের মধ্যে যারা ভোট দিতে এলিজিবল তাদের 70% ভোট দিছে। এই যে ভোটেড মানে ভোট দিছে, তার মানে এই যে এই 60 জন যে ভোট দিতে হচ্ছে মানে কি যোগ্য, এই 60 জনের 70% ভোট দিছে, তাই এই 60 জনের 70% বের করতে হবে। হ্যাঁ, তাহলে ভোট দিয়েছে, ভোট দেয় ইজ ইকুয়াল টু এই 60 জনের এর মানে গুণ 70% মানে 70/100, এই 0 কাটা 642। তার মানে সোজা কথা 100 জন যদি পুরুষ হয় তার মধ্যে 60 জন ভোট দেওয়ার যোগ্য, আর এই 60 জনের মধ্যে আবার এই 60 জনের 70% মানে 42 জন ভোট দিছে। ক্লিয়ার কিনা বলেন? মেলের কাহিনী শেষ। এবার ফিমেল কি বলছে? 60% অফ দ্য ফিমেল সিটিজেন এলিজিবল টু ভোট ভোটেড, তার মানে ফিমেল সিটিজেনদের মধ্যে যতজন এলিজিবল ভোট দেওয়ার জন্য তার 60% ভোট দিছে। তাহলে ফিমেল সিটিজেন ছিল 100 জন, তার মধ্যে 70 জন হচ্ছে ভোট দেওয়ার জন্য উপযুক্ত, এদের 60% ভোট দিচ্ছে। তাহলে ভোট দেয় এই যে, তাহলে ভোট দেয় এই 70 এর মানে গুণ 70 এর 60% মানে 60/100, এই 0 কাটা 642 জন, ঠিক আছে 42 জন। তাহলে ভোট দিছে, তাহলে মোট ভোট দিছে কয়জন বলেন তো? তাহলে মোট ভোট দেয়, তাহলে পুরুষ হচ্ছে 42, মহিলা 42, তাহলে মোট ভোট দিচ্ছে 84 জন। এবার কোশ্চেনে বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড, মানে সিটিজেনদের
কত কত মানে ভগ্নাংশ, কত ভগ্নাংশ ভোট দিছে ডিউরিং দ্য ইলেকশন। মানে সোজা কথা, এখানে যে মোট সিটিজেন ছিল সেই মোট সিটিজেনের এই যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স, এই সিটিজেন দ্বারা কাকে বোঝাচ্ছে? পুরুষ মহিলা সবাইকে। তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন ভোটেড ডিউরিং দ্য ইলেকশন, মানে এই ইলেকশনে মোট সিটিজেনের মধ্যে কত কত অংশ, মোট সিটিজেনদের কত অংশ ভোট দিছে। তাহলে কি চাইছে? মোট সিটিজেনের কত অংশ ভোট দিছে। তাহলে একটা ভগ্নাংশ চাইছে না? ভগ্নাংশ কিসের ভগ্নাংশ? কতজন ভোট দিছে সেই তার ভগ্নাংশ চাইছে। কার সাপেক্ষে? মোট সিটিজেনের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে নির্ণয় করতে বলবে সেটা নিচে। তাহলে এখানে মোট সিটিজেনের সাপেক্ষে নির্ণয় করতে বলছে, তাহলে মোট সিটিজেন নিচে। মোট সিটিজেন কতজন? মোট সিটিজেন বলতে এই যে 100 জন মহিলা, 100 জন পুরুষ, এই পুরুষ মহিলা মিলেই তো মোট সিটিজেন। ইয়েস, তাহলে এই 100 আর এই 100 200, তাহলে মোট সিটিজেন 200। আর এদের মধ্যে ভোট দিছে কতজন? 84 জন। তাহলে এটা যাবে উপরে। ওই যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড ডিউরিং দ্য ইলেকশন, তার মানে মানে এই সিটিজেনদের মধ্যে কত অংশ ভোট দিছে। হ্যাঁ, তাহলে টোটাল সিটিজেনের কত অংশ ভোট দিছে? তাহলে টোটাল সিটিজেন মানে 200। তাহলে 200 জনের কতজন ভোট দিছে? 84 জন। তাহলে একটা রাশি আর একটা রাশির কত অংশ কেমনে বের করতে হয়? অনুপাতের সাহায্যে। তাহলে কোনটা উপরে দিতে হবে, কোনটা নিচে দিতে হবে? যার সাপেক্ষে বের করতে বলছে সেটা নিচে। তাহলে এখানে বলছে কত শতাংশ ভোট দিছে সেটার ফ্র্যাকশন চাইছে। তাহলে ভোট দিছে সেটা উপরে যাবে, কার সাপেক্ষে? টোটাল সিটিজেনের সাপেক্ষে। তাই টোটাল সিটিজেন নিচে। 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা যাবে 50 বার। এই যে 4 5 20, একটা শূন্য, 4 21 84। তাহলে 21 ডিভাইডেড বাই 50। তাহলে আমাদের উত্তর হচ্ছে 21 ডিভাইডেড বাই 50। ক্লিয়ার? অঙ্কটা বড় না, অঙ্কটা বোঝাটা জরুরি। অঙ্কটা বুঝলে পরে পরীক্ষার হলে আসলে আপনি পারবেন। হ্যাঁ, এটা তো খুব বেশি সময় লাগবে না, 100 জনে। তবে হ্যাঁ, এখানে আমরা এতক্ষণ ধরে মোট জনসংখ্যাকে 100 ধরে আসতেছিলাম, এইবার এসে পুরুষ 100 জন ধরা লাগছে, মহিলা 100 জন ধরা লাগছে। এটা কিন্তু বুঝতে হবে, কারণ এখানে যদি বলতো যে মোট জনসংখ্যার 60% হচ্ছে মেল সিটিজেন, তখন আমরা মোট জনসংখ্যাকে 100 ধরতাম, তার মধ্যে 60 জন হচ্ছে মেল। কিন্তু এখানে বলছে এটা বলে নাই, বলছে 60% অফ দ্য মেল সিটিজেন, মানে মেল সিটিজেন যতজন আছে তার 60%। তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে টোটাল জিনিসটাকে 100 ধরতে হয় না? তাই টোটাল মেল সিটিজেনকে 100 ধরতে হবে, তাদের মধ্যে 60 জন হচ্ছে ভোট দিছে, ভোট দেওয়ার জন্য যোগ্য। আর এই 60 জনের মধ্যে আবার 70% হচ্ছে ভোট দিতে আসছে। ওকে, নেক্সট। In order to pass an examination, a student is required to get 35% of the maximum marks. আচ্ছা, মানে কোন একটা পরীক্ষায় পাস করার জন্য, in order to pass an examination, কোন একটা পরীক্ষায় পাস করার জন্য a student is required to 30% to get 30% of the maximum marks. Maximum marks মানে কি? Maximum marks মানে মোট নম্বর। মোট নম্বর ম্যাক্সিমাম মার্কস মানে কি? গণিতের পরীক্ষা হয়েছে 100তে, তাহলে সর্বোচ্চ কেউ 100 পেতে পারে, এর বেশি তো পেতে পারে না। তার মানে ম্যাক্সিমাম মার্কস 100। তাহলে ম্যাক্সিমাম মার্কস মানে বলতে মোট মার্কসকে বোঝায়। হ্যাঁ, তার মানে মোট মার্কসের 35% পেলে পাস করবে। ইফ এ স্টুডেন্ট স্কোর্ড এ টোটাল নাম্বার অফ 381, কোন একজন ছাত্র যদি মোট 381 মার্কস পায় অ্যান্ড ফেইলড বাই 144 মার্কস, এবং 144 নম্বরের জন্য ফেল করে, তার মানে 381 পাইছে, তারপরেও 144 নম্বরের জন্য ফেল করছে, মানে 144 নম্বর কম পাইছে পাস করতে। ডিটারমিন দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, বলছে তাহলে ওই এক্সামিনেশনের সর্বোচ্চ মার্কস মানে মোট নম্বর বের করো, তাই না? এবার তাকান, একটা ওই স্টুডেন্ট কত পাইছে বলেন? ওই স্টুডেন্ট পাইছে হচ্ছে, আচ্ছা, ওই স্টুডেন্ট পাইছে হচ্ছে 381 নম্বর। এতে কি পাস করছে? না, পাস করে নাই। আরো 144 নম্বর, 144 কম পেয়ে ফেল করছে, তার মানে 381 সাথে যদি 144 যোগ করে দেই, তাহলে এটা কিন্তু 5 নম্বর হয়ে যাবে। এটা 5 নম্বর না? ইয়েস, এটাই 5 নম্বর, পাস মার্কস। ঠিক আছে, পাস মার্কস। তবে 381 নম্বর পাইছে এবং 144 নম্বরের জন্য ফেল করছে, তাহলে এই নম্বর পাইছে আর এতটুক এর জন্য ফেল করছে, তার মানে এর সাথে যদি আর এতটুকু নম্বর পেতো তাহলে পাস করে দিত। তাই এইটা প্লাস এইটা, এটা হলো 5 নম্বর। এটা কি? 5 নম্বর। আর এই 5 নম্বরের পরিমাণ 35% বলাই আছে। ইয়েস, তাহলে এটাও 5 নম্বর, এই 35%ও 5 নম্বর। তাই এটাও যা, এটাও তাই। তাই এইটা ইজ ইকুয়াল টু লিখবো 35%। ব্যাস, এটা যোগ করেন। এই 4 আর 1 5, 8 4 12, 2 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 525 ইজ ইকুয়াল টু 35%। তার মানে এখানে যে নম্বর, সেই নম্বরের 35% এর ভ্যালু হচ্ছে 525। বুঝছেন? তাহলে 35% ইজ ইকুয়াল টু 525, 1% ইজ ইকুয়াল টু 525 ডিভাইডেড বাই 35। মোট নম্বর মানে কি 100%। বুঝছেন? টোটাল নম্বরকে 100% নম্বর বলে না,
মনে করেন কেউ একটা অঙ্কে 100 পাইছে, তখন কি বলে? ওই 100% নম্বর পাইছে। ইয়েস, তার মানে মোট নম্বরকে 100% নম্বর বলে, তাই 100% ভ্যালু বের করতে হবে। মোট নম্বর মানে 100%। হ্যাঁ, তাহলে মোট নম্বর বের করতে বলছে, এই জন্য 100% বের করতে হবে। 100 ডিভাইড বাই 35, 5 দিয়ে কাটা যাবে। দেখেন 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 7 বার, 5 10 এ 50, থাকলো 2, 2 এর পরে 5 25, 5 5 এ 25, এই 7 দিয়ে কাটা যাবে, 7 অক্ষে 7, থাকলো 3, 3 এর পরে 5 35, 5 7 35, 15 বার। এই 15 দিয়ে 100 কে গুণ, 100 গুণ 15 মানে 1500। তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 1500, তার মানে 100% নম্বর মানে মোট নম্বর, তার মানে মোট নম্বর হচ্ছে 1500। খুবই সিম্পল অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসার মতো। তাহলে 1500 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 3:2, মানে কোনো একটা স্কুলে বালক এবং বালিকার অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 25% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স, মানে যদি 20% মানে বালকদের 20% এবং বালিকাদের 25% আর স্কলারশিপ হোল্ডার মানে স্কলারশিপ গ্রহীতা, হ্যাঁ, তার মানে বালকদের 20% স্কলারশিপ হোল্ডার মানে স্কলারশিপ পায় আর কি, এবং বালিকাদের 25% স্কলারশিপ হোল্ডার। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস আর নট স্কলারশিপ হোল্ডার্স, মানে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য, হোয়াট পার্সেন্টেজ মানে কি একটা শতকরা চাইছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস আর নট স্কলারশিপ হোল্ডার, মানে মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে এখানে কি দেওয়া আছে? বয়েজ এবং গার্লস এর অনুপাত দেওয়া আছে 3:2। দেখেন, তাহলে বয় ইজ টু গার্ল ইজ ইকুয়াল টু 3:2। এখন এই যে তাহলে বয় যদি 3 জন হয়, গার্ল হবে 2 জন। এখানে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। কি টেকনিক্যাল হতে হবে? দেখেন, নাহলে অঙ্কটা ফ্র্যাকশন চলে আসবে, আপনার কষ্ট হবে ক্যালকুলেশন করতে। বলছে ইফ 20% অফ দ্য বয়েজ, মানে বালকদের 20% যদি স্কলারশিপ হোল্ডার হয়, কিন্তু স্কলারশিপ হোল্ডার যারা আমরা তাদেরকে নিব না। কেন নিব না? কারণ আমাদের বলছে যে শতকরা কত, মানে মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কলারশিপ হোল্ডার নয়, তার মানে স্কলারশিপ হোল্ডার নয় যারা, আমরা তাদেরকে নিব। কারণ আমাদেরকে তো স্কলারশিপ হোল্ডার যারা নয় তাদের শতকরা বের করতে হবে, বুঝছেন? এখন 20% মানে বালকদের 20% স্কলারশিপ হোল্ডার, এর মানে বালকদের 80% স্কলারশিপ হোল্ডার নয়। আমার স্কলারশিপ হোল্ডার নয় যারা, তাদেরকে বের করবো। এখন বালক এখানে কয়জন? 3 জন। এখন 3 জনের 80% বের করতে গেলে এটা ফ্র্যাকশন আসবে না? দেখতে খারাপ লাগবে না? ইয়েস, এটা আমরা করবো না। এই জন্য এই অনুপাতকে, যেদিকে তাকান, এই অনুপাতের রাশি দুইটাকে দেখেন, এই অনুপাতের রাশি দুইটাকে আমি 100 দিয়ে গুণ করে দিব। 100 দিয়ে গুণ করে সংখ্যাটাকে বড় বানাবো, যাতে আমার এই যে পার্সেন্টেজগুলো বের করতে সহজ হয়। হ্যাঁ, তাহলে 3 কে 100 দিয়ে গুণ করলে 300, 2 কে 100 দিয়ে গুণ করলে 200। তার মানে আমি ধরে নিলাম যে বালক আছে 300 জন, বালিকা আছে 200 জন। 100 দিয়ে গুণ করে সংখ্যাটা বড় বানালাম, কারণ এই যে এত বড় পার্সেন্টেজ বের করবো, এই 3 এই 2 এর পার্সেন্টেজ বের করলে কেমন লাগবে না? ইয়েস। এবার দেখেন, এখন বয়দের মধ্যে কতজন স্কলারশিপ হোল্ডার নয় বলেন? 20% যদি স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে 80% স্কলারশিপ হোল্ডার নয় কার? এই যে টোটাল বয় 300 জন, এই 300 জনের, তাই 300 এর মানে গুণ 80%, মানে 80/100। এই 0 কাটা, এই 0 কাটা, 3 আসতে 24 আর একটা 0, 240 জন। তার মানে বালকদের 240 জন স্কলারশিপ হোল্ডার নয়। এবার বালিকাদের কতজন স্কলারশিপ হোল্ডার নয়? বালিকাদের 25% স্কলারশিপ হোল্ডার, তাহলে 75% স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে বালিকাদের সংখ্যা কত হচ্ছে? 200। তাহলে ওই 200 জনের 75% মানে 75 ডিভাইডেড বাই 100। এই দুইটা 0 এই 2 কাটা, 75 দুগুণে 150। তার মানে বালিকাদের 150 জন। দেখেন, বালিকাদের 150 জন স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে স্কলারশিপ হোল্ডার নয় এরকম মোট সংখ্যা কত? এই যে 240 আর 150 যোগ করেন, তাহলে তো স্কলারশিপ হোল্ডার নয়, এই মোট সংখ্যা হচ্ছে 240 প্লাস 150। তাহলে 0 9 3 390 জন হচ্ছে স্কলারশিপ হোল্ডার নয় মোট শিক্ষার্থীর। এবার কোশ্চেনে কি বলছে? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস আর নট স্কলারশিপ হোল্ডার্স, মানে মোট শিক্ষার্থীর কতজন স্কলারশিপ হোল্ডার নয় তার শতকরা চাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? স্কলারশিপ নয় যতজন তাদের শতকরা চাইছে। যার শতকরা নির্ণয় করতে বলবে সেটা উপরে। তাহলে স্কলারশিপ নয় যতজন তাদের শতকরা চাইছে, তার মানে স্কলারশিপ নয় যারা, সেই সংখ্যাটা উপরে যাবে, মানে 390 জন উপরে যাবে। আর এটা বের করতে হবে কার সাপেক্ষে? মোট শিক্ষার্থীর সাপেক্ষে। মোট শিক্ষার্থী মানে কি? বালক প্লাস বালিকা, মানে 300 প্লাস 200 মানে মোট 500 জন, বুঝছেন? তাহলে মোট শিক্ষার্থী কতজন? 500 জন। তাহলে 500 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা,
এইটা দিয়ে এটা কেটে দিলাম। আচ্ছা এভাবে না কেটে দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য কাটেন, হ্যাঁ এই শূন্য দিয়ে এই শূন্য কাটেন, এই 5 দিয়ে 2 দিয়ে কাটেন, এই 2 দিয়ে 39 গুণ করলে 39 দুগুণী 78, 78% শিক্ষার্থী হচ্ছে স্কলারশিপ হোল্ডার নয়। 78। একটু পানির বিরতি নেবো। আপনারা কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এটা বুঝছেন কিনা একটু রেসপন্স করেন তো। ওই যে ওখানে যে 100 দিয়ে গুণ করে নিলাম কেন জানেন? কারণ বালক ইস্টু বালিকা 3:2, ওই 3-এর 80% বের করা কেমন লাগবে না? ফ্র্যাকশন আসবে না? ওই ফ্র্যাকশন মান নিয়ে কাজ করতে কষ্ট হবে, তাই আমি ওইগুলোকে 100 দিয়ে গুণ করে বড় বড় সংখ্যা বানাই নিছি যাতে সমস্যা না হয়। মানে শিক্ষার্থীর সংখ্যা বালক 300 জন, বালিকা 200 জন, তাহলে আমার বের করতে অঙ্কগুলো কি হবে? সহজ হবে। আচ্ছা ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে দেয়ার আর টুয়াইস অ্যাজ মেনি গার্লস অ্যাজ বয়েজ ইন দ্য ক্লাস। মানে কি জানেন? দেয়ার আর টুয়াইস অ্যাজ মেনি গার্লস অ্যাজ বয়েজ ইন দ্য ক্লাস। তার মানে কি? তার মানে হচ্ছে একটা শ্রেণীতে যতজন বালক আছে তার দ্বিগুণ সংখ্যক বালিকা আছে। এর মানে কি? এর মানে বালক আর বালিকার অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, if 30% of the girls and 45% of the boys have already handed over their reports. ওখানে বলছিল যে কি স্কলারশিপ আর এখানে রিপোর্ট, মনে করেন যে এক্সামের রিপোর্ট বা ক্লাস রিপোর্ট, ঠিক আছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট হ্যাভ ইয়েট ডান সো। তার মানে ওই শিক্ষার্থীদের মধ্যে শতকরা কতজন এখনো এটা করে নাই, হ্যাঁ মানে ওই শিক্ষার্থীদের কতজন অলরেডি হ্যান্ডেড ওভার দেয়ার রিপোর্ট, মানে স্টুডেন্টরা তাদের রিপোর্ট জমা দিছে আর কি। আচ্ছা এখন কি বলছে? দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ গার্লস অ্যাজ বয়েজ ইন দ্য ক্লাস। মানে সোজা কথা, কোন একটা ক্লাসে যতগুলো বালক ছিল তার দ্বিগুণ সংখ্যক বালিকা ছিল। তার মানে বালক আর বালিকার অনুপাত দেওয়া আছে। তার মানে বালক ইস টু বালিকা ইজ ইকুয়াল টু 1:2। ওই যে কেন 1:2? কারণ এই যে বলছে দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি গার্লস অ্যাজ বয়েজ ইন দ্য ক্লাস, মানে যতগুলো বয় আছে তার দ্বিগুণ সংখ্যক বালিকা আছে। মানে বালক যদি একজন হয় তাহলে বালিকা 2 জন, এই জন্য বালকে 1 লিখছি, বালিকাতে 2 লিখছি, ঠিক আছে। আচ্ছা এইবার এই বালক বালিকার সংখ্যাকে একটু 100 দিয়ে গুণ করে সংখ্যাগুলো একটু বড় করি, কেন না হলে এদের ওই যে 30% 45% এগুলো বের করলে ছোট ছোট মান দেখাবে। হ্যাঁ, তাহলে 1:2 এটাকে আমরা কি করব? 100 দিয়ে গুণ করলে, এই 1 কে 100 দিয়ে গুণ করলে 100, 2 কে 100 দিয়ে গুণ করলে 200, তার মানে 100:200, মানে বালক আছে 100 জন, বালিকা আছে 200 জন, ব্যাস। এবার বলছে if 30% of the girls and 45% of the boys have already handed over their reports, মানে সোজা কথা বালিকাদের 30% তাদের রিপোর্ট জমা দিছে, বালকদের 45% তাদের রিপোর্ট জমা দিছে। বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ নট ইয়েট ডান সো, মানে মোট শিক্ষার্থীর শতকরা কতজন এখনো রিপোর্ট জমা দেয়নি, সোজা কথা। তাহলে কাদের শতকরা বের করবো? যারা জমা দেয়নি তাদের শতকরা বের করবো। সুতরাং জমা দেয়নি তাদের পার্সেন্টেজ বের করবো আমরা, ঠিক আছে। তাহলে 30% অফ দ্য গার্লস, তার মানে 30% বালিকা জমা দিছে, তাহলে জমা দেয়নি কত পার্সেন্ট? 70%। তার মানে জমা দেয়নি যারা, এই যে গার্ল, কতজন গার্ল জমা দেয়নি? তাহলে গার্লের সংখ্যা হচ্ছে 200, এই 200 এর 70% জমা দেয়নি, তাহলে 200 এর মানে গুণ 70%, মানে 70/100, 7 দুগুণী 14 আর একটা শূন্য, 140 জন। এই যে দেখেন 30% জমা দিছে, তার মানে 70% জমা দেয়নি, এই জন্য 70% বের করতেছি, ব্যাস। তাহলে 140 জন জমা দিছে। এখন বালকদের কতজন জমা দেয়নি? বালকদের 45% জমা দিছে, তাহলে মানে 100 থেকে 45% বাদ দিলে 55%, তার মানে 55% জমা দেয়নি। তাহলে বালক আছে 100 জন, এই 100 জনের 55%, তাহলে 100 এর মানে গুণ 55%, মানে 55/100, 100 কাটা 55 জন। তাহলে টোটাল কতজন জমা দেয়নি? এই যে 140 আর এই 55, তাহলে যোগ করলে পাবেন। তাহলে টোটাল জমা দেয়নি হচ্ছে 140 + 55, তার মানে 195 জন জমা দেয়নি।
কোশ্চেনে চাইছে যতজন জমা দেয়নি শতকরা কতজন শিক্ষার্থী জমা দেয়নি, তাহলে কিসের শতকরা চাইছে? যতজন জমা দেয়নি তার শতকরা চাইছে, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে এই যে জমা দেয়নি যে ছাত্র সংখ্যা সেটা যাবে উপরে, তার মানে 195 যাবে উপরে। কার সাপেক্ষে বের করতে হয়? মোট শিক্ষার্থীর সাপেক্ষে বের করতে হয়। হ্যাঁ, এগুলো মোট শিক্ষার্থীর সাপেক্ষে, তার মানে মোট শিক্ষার্থী মানে 100 প্লাস 200 মানে মোট শিক্ষার্থী 300, এখানে দিলাম 300। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটা, দেন 3 দিয়ে কাটা যায় কিনা দেখেন, 3 6 18 থাকলে 1, 1 এর পরে 5 15, 3 5 15, তার মানে 65%, তার মানে 65% শিক্ষার্থী জমা দেয়নি। ক্লিয়ার কিনা বলেন? তাহলে 65% শিক্ষার্থী জমা দেয়নি। খুবই সিম্পল টাইপের কোশ্চেন, বাট একটু বুঝতে হবে। এই যে এখানে 100 দিয়ে গুণ করে সংখ্যাগুলো বড় বানাইছি যাতে এই পার্সেন্টেজগুলো বের করা সহজ হয়, নাহলে কিন্তু আপনি এটা এগুলো ধরেও করতে পারবেন, সমস্যা নাই, করে দেখেন, ফ্র্যাকশন আসবে আর কি। দেখেন, পানি ও চিনির একটি 50 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 3%। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ 5% বৃদ্ধি পাবে? 5% বৃদ্ধি পাবে, এখানে একটা বাংলা আছে দেখেন, 5% বৃদ্ধি পাবে মানে কি জানেন? একটা হলো 5%, এটা হলো 5%তে বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে 5% বৃদ্ধি পাবে। 5% বৃদ্ধি পাবে মানে আগে যা আছে সেটুকু তো থাকবেই, আরো 5% বাড়বে। আর 5%তে বৃদ্ধি পাবে এর মানে কি জানেন? আগে যা ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে 5% হবে। তাহলে আগে ছিল চিনি হচ্ছে 3%, এখন 3% থেকে বৃদ্ধি পেয়ে চিনি 5% হয়ে গেছে। যে 5%তে বৃদ্ধি পায় মানে 3% থেকে বৃদ্ধি পেয়ে 5% হয়, বুঝছেন? আর 5% বৃদ্ধি পাওয়া মানে আগে 3% থাকলে এখন আরো 5% বৃদ্ধি পেয়ে আরো মোট 5% বৃদ্ধি, মানে আগেটা থাকবেই আরো 5% বৃদ্ধি পাবে, বুঝছেন? তাহলে এখানে কি বলছে? 5%তে বৃদ্ধি পায় মানে 3% থেকে বৃদ্ধি পেয়ে 5% হয়, ব্যাস। এখন পানি ও চিনির একটি 50 লিটারের মিশ্রণ, তার মানে টোটাল মিশ্রণের পরিমাণ কত? দেখেন, টোটাল মিশ্রণের পরিমাণ 50 লিটার। এই 50 লিটারের মধ্যে চিনির পরিমাণ 3%, দেখেন তাহলে 50 লিটার, এই 50 লিটারের মধ্যে চিনি কত? এই যে সুগার কত? 3% মানে 3%, মানে এই 50-এর 3%, তাহলে 50 এর মানে গুণ 3% মানে 3/100। ঠিক আছে, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 3 5 15, 15কে 10 দিয়ে ভাগ করলে 15/10 মানে 1.5। ক্লিয়ার কিনা বলেন? তার মানে এই 50 লিটারের মধ্যে 3% চিনি মানে 1.5 লিটার চিনি। তাহলে বাকিটা কি? বাকিটা তো পানি, কারণ কি এই মিশ্রণের মধ্যে পানি ও চিনি আছে। তাহলে বাকিটা হচ্ছে ওয়াটার কত বলেন? এই টোটাল 50 লিটার থেকে এই 1.5 লিটার সুগার বাদ দেন, তাহলে তো ওয়াটার। তাহলে 50 থেকে 1.5 বাদ দেন, তাহলে 50 থেকে প্রথমে 1 বাদ দেন 49, সেখান থেকে পয়েন্ট বাদ দেন 0.5 বাদ দেন, তার মানে 48.5। তাহলে 48.5 লিটার হচ্ছে কি? পানি। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইবার সেকেন্ড ফেজে কি হবে? সেকেন্ড ফেজে বলছে, সবাই তাকাবেন প্লিজ, সেকেন্ড ফেজে বলছে মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে। এইবার মিশ্রণটাকে আমরা জাল দিব মানে আগুন ধরাই দিব, কোনো পাতিলে রেখে নিচে আগুন ধরাই দিব। আগুন ধরালে উত্তপ্ত হলে পানি আস্তে আস্তে বাষ্পীভূত হবে না? মনে রাখবেন, চিনি বলেন লবণ বলেন, লবণের পানির ভিতর লবণ গুলাইয়ে দিবেন বা পানির ভিতর চিনি গুলাইয়ে জাল দিবেন, জাল দিলে যে উপর থেকে যে পানি বাষ্পায়িত হবে না, ওই পানির সাথে কোনো চিনি থাকবে না, মানে বাষ্পায়িত হয় শুধু পানি, চিনি নিচে থেকে যায়। মানে আপনি যদি কোনো একটা কড়াইয়ের মধ্যে চিনি গুলানো পানি যদি জাল দিতে থাকেন, একসময় পানি বাষ্প হয়ে উড়ে চলে যাবে, লাস্টে চিনি পড়ে থাকবে, কারণ চিনি বাষ্পায়িত হওয়ার জন্য যে পরিমাণ তাপ দরকার সেই পরিমাণ তাপ আপনি দিতে পারবেন না, তার আগে পানি ফুটে যাবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই যে এখান থেকে মানে শুধু পানি বাষ্পীভূত হবে, চিনি বাষ্পীভূত হতে পারে না, হয় না। এবং এখানে কোশ্চেনে বলে দিছে যে মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে, তার মানে মিশ্রণটাকে এই যে এর মধ্যে একটা মিশ্রণ আছে, এখান থেকে আমি মনে করেন যে জাল দিচ্ছি আগুন দিয়ে, এবার এই মিশ্রণ থেকে কি বাষ্পীভূত হবে? কি বাষ্পীভূত হবে? পানি। কিন্তু এখানে চিনি থেকে যাবে। তখন বলছে কতটুকু পানি বাষ্পীভূত করলে, তার মানে বাষ্পীভূত করতেছে কি? পানি। তবে চিনি বাষ্পীভূত করছি না, তবে চিনি, সোজা কথা, চিনি এই 50 লিটারের মধ্যেও চিনি ছিল 1.5 লিটার। এবার এখান থেকে পানি বাষ্পীভূত করে যে এই যে নতুন যে মিশ্রণে আসবো সেখানেও চিনি 1.5 লিটারই থাকবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? মানে নতুন মিশ্রণেও চিনি 1.5 লিটারই থাকবে, কারণ এখান থেকে বাষ্পীভূত হয়েছে পানি, চিনি তো বাষ্পীভূত হয়নি ভাই, আর চিনি বাষ্পীভূত হয়ও না। চিনি বাষ্পীভূত করার জন্য যে পরিমাণ তাপ দরকার সেই তাপ এখান থেকে দিতে পারবেন না, তার আগেই পানি ফুটে যাবে, মানে পানি বাষ্পে উঠে যাবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাকে এবার বলেন, তার মানে এই যে নতুন মিশ্রণ, এটা কিন্তু নতুন মিশ্রণ, এটা পুরাতন মিশ্রণ। এই নতুন মিশ্রণের মধ্যে কিন্তু চিনি 1.5 লিটারই আছে। এইবার আমাকে বলেন নতুন মিশ্রণে চিনির পরিমাণ শতকরায় কত? বলেই দিয়ে আছে
মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ 5% বৃদ্ধি পাবে। তার মানে চিনি আগের মিশ্রণে ছিল 3% আর নতুন মিশ্রণে চিনি হবে 5%। এখন বলবেন ভাই চিনি কেমনে 5% হলো? চিনি তো ভাই আগেও যা ছিল এখনো তাই আছে, তাহলে 5% কেমনে হলো? ভাইয়া চিনির ঘনত্ব বেড়ে গেছে না, কারণ এখানে পানি বেশি ছিল, কিন্তু আমি যখন এখান থেকে পানি যখন বাষ্পীভূত করতেছি তখন পানির পরিমাণ কমে যাচ্ছে। তার মানে কি পানির সাপেক্ষে চিনির পরিমাণটা সেম থাকলেও পার্সেন্টেজ বেড়ে যাবে না, তাই না? কারণ ওখানে তো পানি বেশি ছিল, পানি বেশি থাকার কারণে চিনির পার্সেন্টেজ কম ছিল, কিন্তু এখানে তো পানি কমে গেছে, তার মানে পানি কমে যাওয়ার কারণে চিনির পরিমাণ সেম থাকলেও পার্সেন্টেজটা বেড়ে গেছে, ঘনত্বটা বেড়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? ইয়েস। তার মানে নতুন মিশ্রণেও চিনির পরিমাণ 1.5 লিটারই থাকবে এবং কোশ্চেনে বলা আছে এই নতুন মিশ্রণে চিনির পরিমাণ 5%। এইবার বোঝার চেষ্টা করেন। তার মানে নতুন মিশ্রণে চিনির পরিমাণ 1.5 লিটার আর নতুন মিশ্রণে চিনির পরিমাণ হচ্ছে 5%। তার মানে এইটা হচ্ছে চিনির অ্যাকচুয়াল পরিমাণ আর এটা হচ্ছে চিনির শতকরা পরিমাণ। তাহলে এটাও চিনির পরিমাণ, এটাও চিনির পরিমাণ, তার মানে এই 5% মানে এই 1.5 লিটারকে বোঝাচ্ছে। ইয়েস, এই জন্য আমরা লিখবো 5% is equal to 1.5, 1% is equal to 1.5 divided by 5। অতএব 100% ইকুয়াল টু কত, মানে 100% মানে মোট পরিমাণটা কত বের করে ফেলি। তাহলে 1.5 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে 100। এই পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে নিচে কত? নিচে হচ্ছে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, এই যে এইটা দিয়ে এটা 3 বার যাবে, তাহলে 3 10 30। তার মানে 100% ভ্যালু হচ্ছে 30 লিটার। ইয়েস, তার মানে এই যে নতুন মিশ্রণ, এই নতুন মিশ্রণের 100% মানে 30 লিটার। তার মানে এই নতুন মিশ্রণের মোট পরিমাণটা হচ্ছে 30 লিটার। এখন মোট পরিমাণ মানে কি? মোট পরিমাণ মানে এর মধ্যে পানি আছে আর চিনি আছে। ইয়েস, তার মানে নতুন মিশ্রণে সুগার প্লাস ওয়াটার এই মোট পরিমাণ হচ্ছে 30 লিটার। এই যে তার মধ্যে সুগারের মান যদি 1.5 লিটার হয় তাহলে 30 লিটার থেকে 1.5 লিটার বাদ দিলে বাকিটা পানি। ইয়েস, তাহলে ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 30 মাইনাস 1.5। বুঝছেন? তো 30 থেকে 1 বাদ দিলে 29, সেখান থেকে 0.5 বাদ দিলে 28.5। ইয়েস, তার মানে নতুন মিশ্রণে ওয়াটারের পরিমাণ এই যে 30, মোট 30, সেখান থেকে 1.5 বাদ দিলাম। এই 30 কিন্তু বের করবেন, এই যে তার মানে 28.5। ঠিক আছে? তার মানে আসলে দেখেন চিনির পরিমাণ যা ছিল আগের মিশ্রণে এখনো তাই আছে, কিন্তু পানি বাষ্পীভূত হয়ে পানি আগে ছিল 48 লিটার আর এই মিশ্রণে এখন হয়ে গেছে 28.5 লিটার। 48.5 ছিল 28.5। তাহলে আপনি বলেন পানি কতটুকু বাষ্পীভূত হয়েছে? এই যে আগের মিশ্রণ থেকে, আগের মিশ্রণের পানি থেকে নতুন মিশ্রণের পানি বাদ দেন, পানি এখানে 48.5 ছিল, এখানে 28.5, পানি কমে গেছে। কারণ কি? ওই যে বাষ্পীভূত হয়েছে। তাহলে কতটুকু বাষ্পীভূত হয়েছে? এখান থেকে এটা বাদ দেন। ইয়েস, তাহলে 48.5 মাইনাস হচ্ছে 28.5, তাহলে 48.5 মাইনাস 28.5 ইজ ইকুয়াল টু 20 লিটার। তবে 20 লিটার পানি বাষ্পীভূত করা হয়েছে। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ পানি এবং চিনির স্ফুটনাঙ্ক আলাদা, রাইট? আপনারা কি বুঝছেন? এটা কি, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? প্লিজ কাইন্ডলি একটু বলেন তো। এই যে এই জায়গা থেকে কিন্তু মোট পরিমাণ বের করে নিচ্ছি, মানে মিশ্রণের মোট পরিমাণ। না বুঝলে বলতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নতুন মিশ্রণে 1.5 লিটার চিনি আর নতুন মিশ্রণে চিনির শতকরা হচ্ছে 5%। তার মানে চিনির পরিমাণ হচ্ছে 5% আর চিনির অ্যাকচুয়াল পরিমাণ 1.5। মানে এই 5% আসলে 1.5 কে বোঝাচ্ছে, এই জন্য লিখছি 5% এর ভ্যালু 1.5, 1% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু কত? আর 100% এর ভ্যালু মানে তো মোট পরিমাণ, মানে মিশ্রণের মোট পরিমাণ। আর মিশ্রণের মোট পরিমাণ মানে কি? মিশ্রণের মধ্যে এই পানি আর চিনি মিলে মোট, তাই না? তাই মিশ্রণের মোট পরিমাণ 30 লিটার। তো 30 লিটারের মধ্যে 1.5 লিটার আছে চিনি, তাহলে বাকিটা কি? বাকিটা পানি। তাহলে 30 থেকে 1.5 বাদ দেন, মানে 28.5। 28.5 হচ্ছে পানি। তাহলে পানি ছিল 48.5, হয়ে গেছে 28.5। তাহলে কতটুকু বাষ্পীভূত হয়েছে? এই খেলা থেকে এটা বাদ দেন, 20 লিটার, 20 লিটার বাষ্পীভূত হয়েছে। ঠিক আছে, নেক্সট। এই যে এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, একটু স্পেশাল টাইপের কোশ্চেন। হ্যাঁ, আবার বলছি একটু স্পেশাল টাইপের কোশ্চেন, বুঝাই দিব, টেনশন করেন না, বাট স্পেশালি মনে রাখেন। ফ্রেশ ফ্রুট কন্টেইনস 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেইনস 20% ওয়াটার। আচ্ছা, মানে কি জানেন? ফ্রেশ ফ্রুট মানে, ফ্রেশ ফ্রুট মানে হচ্ছে সতেজ, সতেজ তাজা সবজি, তাজা সবজি, তাজা ফল, তাজা ফল। মনে করেন যে তাজা, মনে করেন যে তাজা ফল কি বলবো, মনে করেন আঙ্গুর, আঙ্গুর। হ্যাঁ, এই আঙ্গুরের মধ্যে 68% পানি। ফ্রেশ মানে গাছ থেকে কেবল তুলে নিয়ে আসছে কাঁচা ফল, কাঁচা ফল, কাঁচা ফল মানে ফ্রেশ, সতেজ ফল, সোজা কথা, যেটা এখনো কি শুকায়নি। তার মধ্যে 68% পানি, মানে পানির পরিমাণ বেশি। 68% যদি পানি হয় তাহলে বাকিটুক কি? বাকিটুক হচ্ছে ফ্রুট কন্টেন্টস, তাই না? বাকিটুক কিন্তু ফ্রুট কন্টেন্টস মানে কি? মানে ফলের অংশ, মানে যেটা মাংসলো অংশ, মাংসলো। ফলের মধ্যে একটু পানি থাকে আর পানিটা টিপ চিপে ফেলে দিলে যেটা থাকে ওইটাকে আমরা বলে মাংসলো অংশ বলবো। ঠিক আছে, মানে ফ্রুটস কন্টেন্ট,
ফ্রুট কন্টেন্ট, হ্যাঁ, মানে ফলের অংশ। তাহলে 68% পানি হলে বাকি অংশ হচ্ছে 32%, ওই যে 100 থেকে 68 বাদ দেন, বুঝছেন? অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেইনস 20% ওয়াটার। ড্রাই ফ্রুটস মানে কি, মানে ওই ফলটাই যদি শুকানো হয়, রোদে শুকান, তাহলে রোদে শুকালে কি হবে, পানি উড়ে যাবে না? রোদে শুকালে কি হবে, পানি উড়ে যাবে, কিন্তু ফলের যে মাংসল অংশ, সেই মাংসল অংশ কিন্তু উড়বে না, ওই যে একই পানি বাষ্পীভূত হবে। তাহলে ফলের মাংসল অংশ কিন্তু ঠিকই থাকবে। তার মানে ওই ফ্রেশ যে ফ্রুটস, সেই ফ্রেশ ফ্রুটসের মধ্যে ফলের মাংসল অংশ যতটুকু থাকবে, আপনি রোদে যদি শুকায় ফেলেন, রোদে শুকানোর ফলে মাংসল অংশ কিন্তু সেম পরিমাণই থাকবে। 10 কেজি ফ্রুটস নিয়ে আসছেন আপনি, 10 কেজি ফ্রুটস আপনি এখন, এই 10 কেজি ফ্রুটসের মধ্যে কিছু পানি আছে, কিছু মাংসল অংশ আছে। এখন এই 10 কেজি ফ্রুটস যদি শুকায় দেখলেন যে হয়ে গেছে 4 কেজি, 4 কেজি হয়ে গেছে, এর মানে কি 6 কেজি কমে গেছে না? এই 6 কেজি কি, এই 6 কেজি হলো পানি, পানি উড়ে গেছে, কিন্তু ফলের মাংসল অংশ, তার মানে যখন মোট ফ্রুটস 10 কেজি ছিল, তখনও মাংসল অংশ 4 কেজি ছিল। বা যদি 2 কেজি থাকে, ওই শুকানোর পরে 4 কেজি হয়ে গেছে, ওই 4 কেজির মধ্যেও মাংসল অংশ 2 কেজি আছে। আমার কথা কি বুঝছেন? তার মানে শুকায় পানি, মাংসল অংশ বা ফ্রুট কন্টেন্ট শুকায় না। আচ্ছা, এই জন্য বলছে ফ্রেশ ফ্রুটস কন্টেইনস 68% অফ ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুটস কন্টেইন 20% অফ ওয়াটার। বলছে হাউ মাচ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেইনড, অবটেইনড মানে পাওয়া যাবে, ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুটস। মানে কি, মানে 100 কেজি ফ্রেশ ফ্রুটসকে যদি আমি শুকাই, তাহলে আমি সেখান থেকে কয় কেজি ড্রাই ফ্রুটস পাবো সেটা বের করতে বলছে। খুব একটা ক্রিটিক্যাল কোশ্চেন, আপনাকে এবার বুঝতে হবে। এদিকে তাকান, 68% ফ্রেশ ফ্রুটস এর মধ্যে, মনে করেন আপনি এদিকে তাকান, এদিকে আপনি কিছু ফ্রুটস নিয়ে আসছেন, কয় কেজি ফ্রুটস আনছেন আপনি জানেন না, আপনি কিছু ফ্রুটস আনছেন, হ্যাঁ, এই যে ফ্রুটস আনছেন, এই ফ্রুটস এর ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ, এই যে আমি ফ্রেশ ফ্রুটস কে এফ দ্বারা প্রকাশ করবো, ফ্রেশ ফ্রুটস, আর ড্রাই ফ্রুটস কে আমি ডিএফ দ্বারা প্রকাশ করবো, ডিএফ, ড্রাই ফ্রুটস, ঠিক আছে? তাহলে আপনি কিছু কেজি আনছেন, কত কেজি আনছেন জানেন না, কিছু কেজি আনছেন হচ্ছে ড্রাই ফ্রুটস, সেই ড্রাই ফ্রুটস এর মধ্যে 68% পানি আছে, তাইলে ফ্রুট কন্টেন্টস কতটুকু আছে, মানে মাংসল অংশ কতটুকু আছে বলেন? 100% থেকে 68% বাদ দিলে 32%, 32% হচ্ছে ফ্রুট কন্টেন্টস। তাইলে আমি কি বলতে পারি 32% অফ, অফ মানে গুণ, অফ এই যে ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস মানে ফ্রেশ, আপনি যে পরিমাণ এই ফ্রেশ ফ্রুট দ্বারা বোঝাচ্ছি, ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ, মানে যে পরিমাণ ফ্রেশ ফ্রুটস আনছিলেন তার 32%, এটা কি, এটা হলো মাংসল অংশ। এই এফ এফ দ্বারা আমি কি বোঝাচ্ছি, এফ এফ দ্বারা বোঝাচ্ছি ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ। তাহলে ফ্রেশ ফ্রুটস এর যে পরিমাণ, সেটা যে পরিমাণই হোক না কেন, তার 32% হচ্ছে কি, তার 32% হচ্ছে ফ্রুট কন্টেন্টস বা মাংসল অংশ। তাহলে 32% অফ মানে এর মানে গুণ ফ্রেশ ফ্রুটস, মানে ফ্রেশ ফ্রুটস এর 32% কি মাংসল। ফ্রেশ ফ্রুটস এর 32% বলতে কি বোঝাচ্ছে, এই ফ্রেশ ফ্রুটস এর যত পরিমাণ আছে তার মাংসল অংশ, বুঝছেন? এই জিনিসটাকে যদি আমি শুকাই, এখন কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এই জিনিসটাকে শুকাইলে পরে যে ড্রাই ফ্রুটস তৈরি হবে, সেই ড্রাই ফ্রুটস এর মধ্যে 20% ওয়াটার থাকবে। আপনারাই বলেন 20% যদি ওয়াটার কন্টেন্ট থাকে, তাহলে মাংসল অংশ কত, 80%। এখন বলবেন ভাই মাংসল অংশ 80% কেন? কারণ ওই যে পানি উড়ে গেছে, পানি উড়ার কারণে পানির পরিমাণ কমে গেছে, কিন্তু মাংসল অংশ যেটুকু ছিল সেইটুকুই আছে, কিন্তু পানির সাপেক্ষে পরিমাণ বেড়ে গেছে না, তার মানে শতকরা পরিমাণ বেড়ে যাবে, বুঝছেন? 20% ওয়াটার ছিল, সরি 68% ওয়াটার ছিল, সেখান থেকে ওয়াটার উড়ে যে ওয়াটার কমে গেছে, ওয়াটার কমে কমে 20% হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? কারণ ওয়াটার কমে যাওয়ার কারণে মাংসল অংশ কিন্তু চেঞ্জ হয়নি, এদিকে তাকান, মাংসল অংশ চেঞ্জ হয়নি, মানে ফ্রেশ ফ্রুটস এর মধ্যে মাংসল অংশ যে পরিমাণ আছে, ড্রাই ফ্রুটস এর মধ্যেও কিন্তু মাংসল অংশ সেই পরিমাণই আছে, খালি এই ড্রাই ফ্রুটস করার কারণে পানি উড়ে গেছে, এই জন্য মাংসল অংশের পার্সেন্টেজটা বেড়ে গেছে। ক্লিয়ার? তাহলে 20% যদি ড্রাই ফ্রুটস এর মধ্যে পানি হয়, তাহলে 80% কি ফ্রুট কন্টেন্টস। তার মানে ড্রাই ফ্রুটস যে পরিমাণ আছে, দিকে তাকান, যে পরিমাণ ড্রাই ফ্রুটস আপনার কাছে আছে, সেই ড্রাই ফ্রুটস এর মধ্যে 80% হচ্ছে ফ্রুট কন্টেন্টস। তাহলে ফ্রুট কন্টেন্টস কত, এই ড্রাই ফ্রুটস এর, এই যে ড্রাই ফ্রুটস এর মানে গুণ 80%। তাহলে ড্রাই ফ্রুটস এর 80%, এটা কি, এটা হচ্ছে মাংসল অংশ। আর ফ্রেশ ফ্রুটস এর 32%, এটা কি, এটা মাংসল অংশ। তাহলে আপনি যে পরিমাণ ফ্রুটস আনছিলেন, সেই পরিমাণ ফ্রুটস এর মধ্যে এই যে এদিকে তাকান, এই যে 32% অফ ফ্রেশ ফ্রুটস আর 80% অফ ড্রাই ফ্রুটস, এই দুটো সমান। এখন বলবেন কিভাবে? কারণ ফ্রেশ ফ্রুটস শুকায় যখন ড্রাই ফ্রুটস করছেন,
এতে তো ফ্রুটসের যে মাংসল অংশ ছিল সেটা তো চেঞ্জ হয়নি, তাই না? আপনি মনে করেন যে এক ঝাঁকা ফল আনছেন, সেই এক ঝাঁকা ফলের মধ্যে একদম ফ্রেশ, তার মধ্যে ফ্রুটসের মাংসল অংশ যে পরিমাণ যদি 4 কেজি হয়, ওটাকে শুকায় যখন শুকনা করে ফেলবেন, ওই মাংসল অংশ 4 কেজি থাকবে, কিন্তু মোট পরিমাণ কমে যাবে, কারণ পানি উড়ে গেছে। ইয়েস, এটা আপনাকে বুঝতে হবে। তার মানে ফ্রেশ ফ্রুটসের 32% যা বোঝায়, ড্রাই ফ্রুটসের 80% তাই বোঝায়। এই জন্য এই দুটাকে সমান লিখতে হবে, বুঝছেন? তাহলে আমরা লিখবো এই যে ফ্রেশ ফ্রুটস এর এরকম লিখি, ফ্রেশ ফ্রুটস, যে ফ্রেশ ফ্রুটস এর মানে গুণ কত পার্সেন্ট, 32% ইজ ইকুয়াল টু ড্রাই ফ্রুটস এর মানে গুণ 80%। এইবার এই ফ্রেশ ফ্রুটস এর, এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ, এই ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ কয় কেজি, 100 কেজি, তাই এই ফ্রেশ ফ্রুটস এর পরিবর্তে লিখবো 100 কেজি, 32% মানে 32/100। ড্রাই ফ্রুটস এর, এই ড্রাই ফ্রুটস দ্বারা ড্রাই ফ্রুটস এর পরিমাণ বোঝাচ্ছে, কোশ্চেন এটাই চাইছে যে হাউ মেনি ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেইনড ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফ্রুটস, মানে 100 কেজি ফ্রেশ ফ্রুটস থেকে কত কেজি ড্রাই ফ্রুটস পাওয়া যাবে। তাহলে যে ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ দেওয়া আছে আর ড্রাই ফ্রুটস এর পরিমাণ বের করতে বলছে, তাই ড্রাই ফ্রুটস রেখে দিলাম ইন্টু 80% মানে 80/100, দুই পাশ থেকে 100 কাটা। হ্যাঁ, এবার দেখেন ড্রাই ফ্রুটস যেহেতু বের করবেন, তাহলে এই পাশে 100 ইন্টু 32, এই যে 80 এই পাশে উপর আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু ড্রাই ফ্রুটস, এটা বের করবো, রেখে দিলাম। এই শূন্য, আচ্ছা একবারে কাটি, আচ্ছা এই শূন্য আর এই শূন্য কাটা, এটা দিতে যাবে 4 বার, এই 4 আর 10 গুণ করে 40, তার মানে 100 কেজি ড্রাই ফ্রুটস থেকে আপনি 40 কেজি ফ্রেশ ফ্রুটস পাবেন। আপনারা কি বুঝছেন? আচ্ছা, আর যে সুমি বড়ই, হ্যাঁ ভালো কথা বলছেন, জি জি বড়ই। প্লিজ একটু কাইন্ডলি বলেন তো এই জায়গাটা বুঝছেন, এই লাইনটা বুঝলেই এই অঙ্ক শেষ। এই লাইনটা বুঝলেই, মানে সোজা কথা, আপনি মনে করেন যে এক ঝাঁকা বড়ই নিয়ে আসছেন, ভালো কথা, এক ঝাঁকা বড়ই একদম ফ্রেশ গাছ থেকে পেরে আনছেন, তাহলে ওই বড়ের মধ্যে পানি আছে, আরো মাংসল অংশ আছে, মানে ফ্রুটস কন্টেন্ট আছে, ফ্রুটস কন্টেন্ট মানে মাংসল অংশ। তাহলে ওর মধ্যে মাংসল অংশ যা আছে, এবার ওই ওই বড়ইকে আপনি যদি 10 দিন ধরে রোদে শুকান, রোদে শুকালে দেখবেন যে বড়ইর পরিমাণ, আপনি মনে করেন যে এক ঝাঁকা বড়ই 20 কেজি, 5 দিন শুকানোর পরে ওই বড় হয়ে গেছে মনে করেন 12 কেজি, তাহলে 8 কেজি কমে গেছে। এই 8 কেজি কিন্তু ফ্রেশ ফ্রুটস কন্টেন্ট বা মাংসল অংশ কমেনি, কমছে পানি। তার মানে ওই যে প্রথমে যে আপনি এক ঝাঁকা বা 20 কেজি ফ্রুট ছিল, তার মধ্যে মাংসল অংশ যা ছিল, শুকানোর পরে 12 কেজি হয়ে গেছে, ওর মধ্যে মাংসল অংশ তাই আছে। তার মানে ফ্রেশ ফ্রুটস এর মাংসল অংশ আর ড্রাই ফ্রুটস এর মাংসল অংশ এই দুটো সমান। প্লিজ কাইন্ডলি, না বুঝলে বলতে হবে, আমি চেষ্টা করবো, প্লিজ না বুঝলে বলতে হবে, আমি চেষ্টা করবো, কারণ এটা বুঝতে হবে আপনাকে। প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, না বুঝলে বলতে হবে। কথা না বললে আমি কিভাবে বুঝবো যে বুঝছেন না বুঝেন নাই, বলেন তো? কথা তো বলতে হবে। মনে করেন যে আপনি ফ্রেশ ফ্রুটস এর, আচ্ছা ফ্রেশ ফ্রুটস আনছেন কয় কেজি, FF কেজি, এই যে FF কেজি ফ্রেশ ফ্রুটস আনছেন, FF কেজি ফ্রেশ ফ্রুটস। এখন এই FF কেজি মানে FF দ্বারা আমি ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ বোঝাচ্ছি ভাই। তাহলে FF কেজি ফ্রেশ ফ্রুটস যদি আনেন, এই FF কেজি ফ্রেশ ফ্রুটস এর 68% পানি হলে কত পার্সেন্ট ফ্রুটস কন্টেন্ট, 32%। এই যে 100 থেকে 68 বাদ দেন, তার মানে ফ্রেশ ফ্রুটস, এই ফ্রেশ ফ্রুটস এর মানে গুণ এই ফ্রেশ ফ্রুটস এর 32% কি, এটা কি, এটা হলো মাংসল অংশ। এবার ওই ফ্রুটসকে ড্রাই করছেন, ড্রাই করলে পরে 20% পানি হয়ে গেছে, তাহলে 20% পানি হলে ওর মধ্যে ফ্রুট কন্টেন্ট কত, 80%। তার মানে এই যে ফ্রেশ ফ্রুটস, যে পরিমাণ ফ্রেশ ফ্রুটস আনছিলেন তার 32% ছিল হচ্ছে ফ্রুটস কন্টেন্ট, আর এই জিনিসটা যখন ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে কয় কেজি হয়েছে আমি তো জানি না, এই ফ্রেশ ফ্রুটসটা ড্রাই হয়ে কয় কেজি হয়েছে জানি না, ওটা তো বের করতে হবে। ড্রাই হয়ে আমি কয় কেজি হয়েছে জানি না, তাহলে ধরুন ডিএফ কেজি হয়ে গেছে। এই যে ড্রাই ফ্রুটস হয়ে গেছে, এই ড্রাই ফ্রুটস এর 80% কি, এটা হচ্ছে ফ্রুটস কন্টেন্ট। তাহলে ওই যে FF কেজি যে ফ্রেশ ফ্রুটস আনছিলেন, তার মধ্যে 32% মাংসল অংশ ছিল, এই 32%, তার মানে ফ্রেশ ফ্রুটস এর 32% দিয়ে আপনি যতটুকু হতো, ড্রাই ফ্রুটস কেন 80% দিয়ে তাই হবে। তাই ড্রাই ফ্রুটস এর 80%, কেন, কারণ 20% পানি, তাহলে 80% মাংসল অংশ। তাহলে এই ফ্রেশ ফ্রুটস আপনি যদি মনে করেন যে 20 কেজি ফ্রেশ ফ্রুটস আনেন, তার মধ্যে যে পরিমাণ মাংসল অংশ ছিল, ওই 20 কেজি কমে এখন কত কেজি হয়েছে জানি না, কিন্তু তার মধ্যে মাংসল অংশ তো তাই আছে, তাই এই দুইটা সমান। খুব ইম্পর্টেন্ট। এই এফ এর দ্বারা আমি ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ বোঝাচ্ছি, ডিএফ দ্বারা
ড্রাই ফ্রুটসের পরিমাণ বোঝাচ্ছি। তাহলে ধরেন FF কেজি ফ্রেশ ফ্রুটস আনছেন, সেই FF কেজি ফ্রেশ ফ্রুটসের মধ্যে FF এর 32% হচ্ছে মাংসল অংশ আছে, ওইটা যখন ড্রাই হয়ে গেছে সেখানে, তাহলে ড্রাই হলে তার পরিমাণ চেঞ্জ হয়ে গেছে, পরিমাণ চেঞ্জ হয়ে DF কেজি হয়ে গেছে। এখন এই DF কেজির মধ্যে মাংসল অংশ কত? 80%, তাহলে DF এর 80%। তাহলে এইটা আর ওটা সমান, কারণ এটাও সেই মাংসল অংশ, ওইটাও সেই মাংসল অংশ, জাস্ট পানি উড়ে যাওয়ার জন্য এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? ক্যালকুলেশন করে এই যে ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ দেওয়া আছে, এখান থেকে ড্রাই ফ্রুটস কত বের করতে হবে। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই যে দেখেন, এটা তাহলে করেন তো দেখি কে করতে পারে, দেখা যাক। এটা করেন, ফ্রেশ গ্রেপস, এই যে দেখেন, এই যে আঙ্গুর, হ্যাঁ একদম সতেজ আঙ্গুর কন্টেইনস 80% ওয়াটার, মানে সতেজ আঙ্গুরের মধ্যে 80% ওয়াটার আছে, পানি আছে, তার মানে 20% হচ্ছে ফ্রুট কন্টেন্ট। ড্রাই গ্রেপস কন্টেইন 20% ওয়াটার, তার মানে এই আঙ্গুরকে যদি শুকানো হয় তাহলে তার মধ্যে থাকবে 20% ওয়াটার। তাহলে 20% যদি ওয়াটার থাকে তাহলে 80% হচ্ছে ফ্রুট কন্টেন্ট, তাই না? তাহলে বলছে হাউ মেনি কেজি অফ ড্রাই গ্রেপস, দেখেন তার মানে হাউ মেনি কেজি অফ ড্রাই গ্রেপস ক্যান বি মেড ফ্রম 80 কেজি অফ ফ্রেশ গ্রেপস। তার মানে কি? তার মানে 80 কেজি ফ্রেশ গ্রেপস থেকে যদি আপনি শুকান তাহলে সেখান থেকে কত কেজি ড্রাই গ্রেপস মানে শুকনা আঙ্গুর তৈরি হবে সেটা বের করতে বলছে। তাহলে ধরে নিলাম যে আপনি FF কেজি, এদিকে তাকান, FF কেজি হচ্ছে ফ্রেশ গ্রেপস নিয়ে আসছেন, এই FF কেজি ফ্রেশ গ্রেপসের 80% ওয়াটার হলে ফ্রুটস কন্টেন্ট কত? এই FF এর 100 থেকে 80 বাদ দিলে 20%, তার মানে FF এর মানে গুণ 20%। এটা হচ্ছে ফ্রুটস কন্টেন্ট, মানে মাংসল অংশ। এবার যখন ড্রাই হয়ে গেছে, এই FF কেজি ফ্রুটস যখন ড্রাই হয়ে গেছে তখন পরিমাণটা কত হয়েছে আমি জানি না, ধরলাম DF কেজি হয়ে গেছে। এই DF কেজির যখন ড্রাই হয়ে গেছে তখন 20% ওয়াটার, তাহলে 20% ওয়াটার হলে ফ্রুটস কন্টেন্ট কত? 80%, তাহলে DF এর 80% মানে 80%। এখন এই ফ্রেশ ফ্রুটস এর 20% এটা হলো ফ্রুটস কন্টেন্ট, আর ড্রাই ফ্রুটস এর 80% এটাও ফ্রুটস কন্টেন্ট। এটা তো সমান, কারণ উড়ে গেছে পানি, ফ্রুটস কন্টেন্ট তো সেম থেকে গেছে, তাই এই দুটো সমান, ব্যাস। তাহলে এই ফ্রেশ ফ্রুটস এর পরিমাণ দিয়ে আছে 80, তাহলে এখানে 80 বসাবেন, ইন্টু 20% মানে 20/100, সরি, ইজ ইকুয়াল টু ড্রাই ফ্রুটস এর পরিমাণ কত সেটা বের করতে হবে, যে এই 80 কেজি থেকে কয় কেজি ড্রাই ফ্রুটস হবে, ইন্টু 80% মানে 80/100। এই 100 কাটা, এই 80 কাটা, তাহলে এই পাশে থাকলো 20, এই পাশে থাকলো ড্রাই ফ্রুটস, তাহলে ড্রাই ফ্রুটস এর পরিমাণ 20 কেজি, তার মানে আপনি 20 কেজি ড্রাই ফ্রুটস পাবেন। তাহলে 80 কেজি ফ্রেশ গ্রেপস থেকে শুকাইলে 20 কেজি ড্রাই গ্রেপস তৈরি হবে। খুবই সিম্পল। নেক্সট, ফ্রেশ গ্রেপস কন্টেইন, এটা কত হবে বলেন দেখি, এটা করেন তো, এবার দেখি কে পারে। 25 কেজি কেমনে আসলো? 25 কেজি কেমনে আসলো? এটা কত হবে দেখেন তো, ফ্রেশ গ্রেপস কন্টেইন 80% ওয়াটার while dry grapes contain 10% water. If the weight of dry grapes is 250 কেজি, এবার ড্রাই গ্রেপস এর পরিমাণ দেওয়া আছে 250 কেজি, বলছে হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট হোয়েন ইট ওয়াজ ফ্রেশ। তার মানে হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট হোয়েন ইট ওয়াজ ফ্রেশ, তার মানে ড্রাই করার পরে যদি জিনিসটা 250 কেজি হয় তাহলে এটা যখন ফ্রেশ ছিল তখন এর ওয়েট কত ছিল। এই যে দেখেন, বাংলাদেশ ব্যাংক এডিতে 2023 সালে আসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখেন, আমি ধরে নিচ্ছি যে কত কেজি আপনি ফ্রেশ গ্রেপস আনছিলেন, এই যে ফ্রেশ গ্রেপস FF কেজি ফ্রেশ গ্রেপস আনছিলেন, এই FF কেজি ফ্রেশ গ্রেপস এর 80% যদি পানি থাকে তাহলে 20% হচ্ছে ফ্রুট কন্টেন্ট, তাহলে ইনটু হচ্ছে 20%। সবসময় ফ্রুটস কন্টেন্ট সমান করবেন। এই জিনিসটা যখন ড্রাই হয়ে গেছে তখন কয় কেজি হয়ে গেছে? DF কেজি হয়ে গেছে। এই DF কেজির মধ্যে 10% হচ্ছে পানি, তাহলে 90% হচ্ছে ফ্রুট কন্টেন্ট, তাই DF ইনটু 90%, এই দুইটা সমান। এখন এই ফ্রেশ ফ্রুটস এর পরিমাণটা বের করতে হবে এবার, 20% মানে 20/100 ইজ ইকুয়াল টু এই ড্রাই গ্রেপস, এই ড্রাই ফ্রুটস এর পরিমাণ 250 কেজি, তাহলে এই 250 কেজি যখন ফ্রেশ ছিল, মানে এটার মান চাইছে, বুঝছেন? যখন ফ্রেশ ছিল তখন কত কেজি ছিল, ইন্টু 90% মানে 90/100। এই 100 আর 100 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, আচ্ছা এই 2 দিয়ে এই 150, দেখেন 225 যাবে, সরি 250 যাবে 125 বার, ঠিক আছে? তাহলে এই পাশে থাকলে হচ্ছে ফ্রেশ ফ্রুটস, আর এই পাশে 125 গুণ 9, 5 9 45 এর 5, হাতে কত 4, 4 2 8, আর 4 12 2, হাতে হচ্ছে 1 9 1 9, আর 1 10 10, 9 2 18, আর 4 22, হাতে 2, 5 9 45, 4 9 2 18 22, হাতে 2, 9 1 9 2 11, 1125 কেজি। তার মানে 250 কেজি, মানে শুকায় যখন ড্রাই হয়ে 250 কেজি হয়ে গেছে তখন আসলে ওই জিনিসটা ছিল, আসলে ফ্রেশ যখন ছিল তখন ছিল 1125 কেজি। ক্লিয়ার?
1125 কেজি। ওকে, আপনারা কি বুঝছেন? খুব মানে মানে ইজি কোশ্চেন, শুধু এই লাইনটা সাজানোটা গুরুত্বপূর্ণ। এই লাইনটা সাজাতে পারলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি পরীক্ষায় 1200 বালক পরীক্ষার্থী ছিল। আচ্ছা, এটা শুধু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা লিখিত পরীক্ষায় কোথায় যেন আসছে, আমি এটা পাইছি। এগুলা প্রিলিতে আসার সম্ভাবনা কম, যদিও প্রিলিতে আসলেও আপনার 1 মিনিট লাগবে না। হ্যাঁ, 1 মিনিট লাগবে না, আপনি মোটামুটি 30-40 সেকেন্ডে করে ফেলতে পারবেন। দেখেন, একটি পরীক্ষায় 1200 বালক পরীক্ষার্থী ছিল। তারপরে এই 1200 জন কিন্তু মোট শিক্ষার্থী না, বালক পরীক্ষার্থী। যদি 50% বালক এবং 40% বালিকা পরীক্ষায় পাশ করে, মানে বালকদের মধ্যে 50% এবং বালিকাদের মধ্যে 40% পাশ করে বালিকা পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন, যেখানে মোট 46% পরীক্ষার্থী পাশ করছে। এখানে বুঝতে হবে, তার মানে এখানে 1200 জন বালক পরীক্ষা দিছে এবং কিছু সংখ্যক বালিকা পরীক্ষা দিছে। কত সংখ্যক বালিকা পরীক্ষা দিছে এখানে বলা নাই, ওইটাই বের করতে হবে। বালক যে 1200 দিছে, এই 1200 জনের মধ্যে 50% পাশ করছে, আর বালিকা যতজন দিছিল এখানে উল্লেখ নাই, বের করতে হবে সেই বালিকাদের মধ্যে আবার 40% পাশ করছে। আর মোটের উপর 46% পাশ করছে। মোটের উপর মানে কি? টোটাল শিক্ষার্থীর উপর, মানে বালক বালিকা মোটের উপর 46% পাশ। আচ্ছা, বলছে তাহলে বালিকা কতজন? তাহলে যেহেতু বালিকার সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরে নিব বালিকা ছিল হচ্ছে x জন। তাহলে ধরি গার্ল ইজ ইকুয়াল টু x জন। এইবার তাকান, বালক কতজন? 1200 জন। এই 1200 জনের কতজন পাশ করছে? এই 1200 জনের 50%, তাহলে 1200 জনের 1200 এর মানে গুণ 50%। আর বালিকা কতজন? বালিকা আছে x জন। তাহলে বালিকার কতজন পাশ করছে? বালিকাদের 40% পাশ করছে, মানে x এর 40%, তাহলে x এর মানে গুণ 40%। তাহলে এটা হলো বালকদের মধ্যে পাস, এটা হচ্ছে বালিকাদের মধ্যে পাস। তাহলে এই দুইটা যোগ করলে মোট পাস না? ওই স্কুলের মোট পাস না? ইয়েস, তাহলে এটা হচ্ছে ওই স্কুলের মোট পাস। বুঝেন? কিন্তু এটা হচ্ছে ওই স্কুলের মোট পাস, কারণ বালিকার পাস বালকের পাস, এই দুটো যোগ করেই তো মোট পাস। এইবার বালক হলো, এদিকে তাকান, বালক হলো 1200 আর বালিকা হলো x, তাহলে মোট শিক্ষার্থী কতজন? 1200 প্লাস x, তাই না? এই যে মোট শিক্ষার্থী, এই মোট শিক্ষার্থীর আবার 46% পাস করছে। ইয়েস, তাহলে এই মোট শিক্ষার্থী হলো 1200 প্লাস x। এই 1200 প্লাস x, এই টোটালটা এর মানে গুণ, এটার যদি 46% আমরা বের করি, তাহলে এটাও কিন্তু মোট শিক্ষার্থী পাস, তাই না? এটা হচ্ছে একবারে পাস, একবারে বালক বালিকা যোগ করে টোটালের উপর পাস। আচ্ছা, এই হলো বালক পাস, এই হলো বালিকা পাস, তাহলে এই দুটো যোগ করলে এটা কি মোট পাস না? ইয়েস। আবার এটা কি মোট পাস না? ইয়েস। তাহলে এইটা আর এটা সমান, তাই প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু 1200 প্লাস x এর মানে গুণ 46%। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, এখন 1200 এর 50% মানে কত? 1200 এর 50%, 50% মানে অর্ধেক, তাহলে 1200 এর অর্ধেক মানে 600 প্লাস 40% অফ x, তাহলে x ইন্টু 40 ডিভাইডেড বাই 100 না? এটা দিয়ে কাটলে এটা কি 0.4 না? দেখেন 4/10 মানে 0.4, তাহলে 0.4x একবারে, তাই এটা হচ্ছে 0.4x। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই 1200 সাথে এই 46% কার সাথে আছে? এই 46% 1200 সাথেও আছে, x এর সাথেও আছে, তাহলে 1200 ইন্টু 46% প্লাস x ইন্টু 46%, মানে ওটা সবার সাথে যুক্ত করে দিলাম, তাহলে 600 প্লাস 0.4x ইজ ইকুয়াল টু 1200 এর 46% মানে 1200 গুণ 46 ডিভাইডেড বাই 100, এই দুটো শূন্য ক্যান্সেল, প্লাস x ইন্টু 46% মানে 46 বাই 100, 46 কে 100 দিয়ে ভাগ করলে 0.46, তাহলে 12 দিয়ে 46 কে গুণ করবো, তাহলে এটা হচ্ছে 600 প্লাস 0.4x ইজ ইকুয়াল টু 12 দিয়ে 46 কে গুণ করলে 6 বারোতে 72, 2 হাতে 7, 4 বারোতে 48 আর 7 কত? 55, 552 প্লাস 46 বাই 100 মানে 0.46, তাহলে এটা হচ্ছে 0.46x। ঠিক আছে, এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো, তো এটা হচ্ছে 600, এই 552 এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু 0.46x থাকলো, এই প্লাস 0.4x ওই পাশে যায় মাইনাস 0.4x। ঠিক আছে, 600 থেকে 552 গেলে 48, 0.46 থেকে 0.4 গেলে 0.06x। এখন আমরা তো এই যে বালিকার সংখ্যা বের করবো, মানে x এর মান বের করবো, তাহলে x এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। ওকে, তাহলে অতএব 0.06x ইজ ইকুয়াল টু 48, তাহলে অতএব x ইকুয়াল টু 48, এই 0.06 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। এবার পয়েন্ট তুলে দেন, তাহলে উপরে 48,
এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, আর পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 06 মানে 6, 6 দিয়ে এটা যাবে 8 বার, 6 টা 48, 8 আর 100 গুণ করলে 800, তার মানে এক্স এর মান হচ্ছে 800, তার মানে বালিকা শিক্ষার্থীর সংখ্যা ছিল 800। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন কাইন্ডলি, একটু রেসপন্স করতে হবে। বোঝা গেছে কি ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? এখানে কোনো প্রশ্ন আছে? কোথাও কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করেন তো। এটাই আজকে লাস্ট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। এখানে কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা বলেন কাইন্ডলি। আগামী ক্লাসে শতকরার খুবই গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা অঙ্ক সলভ করে আমরা ক্লাস মানে শতকরা কালকে শেষ করে যাওয়ার চেষ্টা করব, কালকে না হলে পরের দিন শেষ। শতকরা শেষ হলে আমরা সুদ কষা শুরু করব, মোস্ট ইম্পর্টেন্ট পাটিগণিতের। এখান থেকে একটা প্রশ্ন সব পরীক্ষাতে থাকে। এখানে না বুঝলে বলবেন কাইন্ডলি, আমি আর একবার চেষ্টা করব। কোথাও যদি কোশ্চেন থাকে, কোথাও স্পেসিফিক করে দিতে হবে যে এখানে বোঝেন নাই, যদি না বোঝেন। আচ্ছা, রাইহাত মাসুদ বলছেন বুঝছেন। এটা লিখিত পরীক্ষায় কোথায় যেন আসছে, এই জন্য লিখিত পরীক্ষার মতো করে দিচ্ছি। হ্যাঁ, এমসিকিউ তো করলে অবশ্যই এইভাবেই করা লাগবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।